আমি ঝিলাম গুপ্ত এবং হিয়ার হি ইজ। থ্যাংক ইউ সো মাচ। আমি সব ভুলে যাই, আমার মানি ব্যাগে খুব দরকারি জিনিস আছে, এটা পেলে আমাকে ফেরত দিয়ে দেবেন, তলে আমার ফোন নাম্বার। সেই ওই জনি লিভারের মতো যে फिर से ये आदमी सांस कम लेता है, भूलता जाता है। রাইট। তো নমস্কার, আমি মেনলি পডকাস্টে এডিটিং দেখি। अच्छा ठीक है। কোশ্চেনগুলো দিন না, কোশ্চেনের এটা ওখানে সব ভালো ভালো কোশ্চেন লেগে আছে। আমাদের 100 নম্বর এপিসোড কমপ্লিট হয়ে গেছে, এটা 101 নম্বর এপিসোড। না, ইন্ট্রোডাকশন দিতে হবে। আমি সৌভিক। আমি সৌভিক বল। कौन है ये लोग, कहाँ से आते हैं? নমস্কার, আমি মনোজিৎ। আর अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। যাবো? चल 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 चल। যাই? अरे तू जा रही? চলো স্টার্ট। নমস্কার, পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তী নিয়ে আমি চলে এসেছি আজকে। ভাববেন না অরিজিৎ চক্রবর্তী কোনো ফেসিয়াল সার্জারি করিয়ে নিয়েছে যার জন্য তাকে এরম দেখতে লাগছে, বা ভয়েস চেঞ্জ করিয়ে নিয়েছে নিজের, এরকম কিছুই হয়নি। আমি ঝিলাম গুপ্ত, যারা আমাকে চেনেন তারা চেনেন, যারা চেনেন না তাদের জন্য নামটা বলে দিলাম। আমি ছোটোখাটো একজন ইউটিউবার, ছোটোখাটো এই জন্যই বলে আমার এখনও 1 লাখ সাবস্ক্রাইবার হয়নি আমার ঝিলাম গুপ্তা অরিজিনাল চ্যানেলে। কিন্তু অরিজিৎ যে সত্যি একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে মেলে ধরেছে, এত দিন ধরে পডকাস্ট করছে, বহু মানুষকে নিয়ে এসছে বিভিন্ন ক্ষেত্রের, যারা নিজেদের স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত, নাম করা এবং বিবেচক লোকজন, তাদের সাথে কথা বলেছে এবং সেই জন্য আমরা জানতে পেরেছি অনেক কিছু। তাই অরিজিৎ যদি নিজের পডকাস্টেই একদিন নিজে অতিথি না হলো তাহলে আর কি হলো। আর ঠিক সেই জন্যই অরিজিৎ আমাকে বলেছিল, ঝিলাম এরম কিছু করা যায়, ধরো আরেকবার একটা পডকাস্ট করলাম। তখন আমি বলেছিলাম, অরিজিৎ এবারেও হ্যাঁ করাই যায়, কিন্তু এবারে গেস্ট তুমি হবে, কারণ তুমি এতদিন অনেক প্রশ্ন করেছো, এবার প্রশ্ন করব আমি এবং আমাদের মতো সাধারণ মানুষ যারা ওপার থেকে তোমাদের পডকাস্ট দেখেন তাদের প্রতিনিধি হয়েই আমি করব। তাতে অরিজিৎ সায় দিয়েছে এবং হিয়ার হি ইজ। থ্যাংক ইউ, তোমার সাথে তোমাকেই ওয়েলকাম করছি। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে বলো পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তীতে এসে? ভালো লাগছে, সিটটা এক্সচেঞ্জ করতে হবে ভাবছি। কি বলবো বুঝতে পারছি না, বাংলাতেই বলো যা বলবে। কারণ এটা তো সেই ভোটের প্রচারে আপাতত ভালোই লাগছে, এইটুকুই ব্যাস। এই ভালো লাগে না, আমাকে তো সিটটা এক্সচেঞ্জ করতে হবে। ওখানে ইন্টারভিউ করছি, ইউ শুড বি মোর দ্যান হ্যাপি। এইখানে বসে আমার কাজ হচ্ছে অল্পর মধ্যে প্রশ্নটা করে দেওয়া, আর যাতে সামনের লোকটা বকবক করতে পারে। সেটা তো হলো, কিন্তু তোমাকে যে আমি ইন্টারভিউ করছি ঝিলাম গুপ্তা অরিজিনাল, এটা তোমার কাছে খুশির ব্যাপার না? অবশ্যই খুশির ব্যাপার। তুমি লোককে প্রশ্ন করো ব্যাস। হ্যাঁ বলো বলো নিজের। আমার প্রশ্ন, কারণ আমার কাজটা কম থাকে, আজকে আমার কাজটা বেশি, এটা নিয়ে একটু দুঃখ হচ্ছে। দুঃখ হচ্ছে? হ্যাঁ সিরিয়াসলি? ঠিক আছে, তাহলে তো দুঃখ, আমি দুঃখ দিতে ভালোবাসি, তুমি প্লিজ এই চেয়ারে চেঞ্জ করি। আজকে আপনারা আনকাট দেখবেন। A few moments later. এবার বলো কেমন লাগছে? ঝিলামের সুন্দর ব্যাগটা বেশ সুন্দর। ইয়েস, এটা আমি গিফটে পেয়েছি, টিনটিন ব্যাগ। টিনটিন ব্যাগ বলো। এই তো নয়, এটাও রাখো। এক মিনিট এই আমরা এককালে কি খেটেছি। হ্যাঁ, ঝিলাম শ্রীরামপুরে থাকে, ঝিলামকে নিয়ে সল্টলেক গেছি, গিয়ে পডকাস্ট করেছি, আবার ফিরেছি। যাবো। আচ্ছা অরিজিৎ, এই যে তুমি আমার ব্যাগটা তুলে দেখালে একটা সুন্দর ট্রফির মতো করে, ভালো লাগলো আমার। তুমি বলো তো এই ব্যাগের মধ্যে কি আছে? এটা তো ব্যাগটা না খুললে বুঝতে পারবো না। ওইটাই তো গেস করো কি থাকতে পারে ওইটুকু ব্যাগে। বিস্কুট। ওর মধ্যে আমার পয়সা কড়ি আছে, হোমিওপ্যাথি ওষুধ আছে, একটা সানগ্লাস আছে, আর বাড়ির চাবি আছে। এবার আমাকে বলো অরিজিৎ, যখন তুমি রোজই একটা ইউ আর অলওয়েজ অন আ রোল, তুমি যখনই কোথাও যাও তোমার ব্যাগে কি থাকে? আমার ব্যাগে ফার্স্ট একটা স্টেটমেন্ট থাকে। ব্যাংক স্টেটমেন্ট নাকি? হ্যাঁ, বিশাল বড় স্টেটমেন্ট থাকে। এই স্টেটমেন্টটা আমি খুলে দেখাচ্ছি, একদম পরিষ্কার স্বীকারোক্তি থাকে। আচ্ছা, সেটা হচ্ছে, আমি সব ভুলে যাই,
আমার মানি ব্যাগে খুব দরকারি জিনিস আছে, এটা পেলে আমাকে ফেরত দিয়ে দেবেন। টাকা পয়সা ফেরত লাগবে না, ডকুমেন্টস গুলো লাগবে, তলায় আমার ফোন নাম্বার। তো সুতরাং আমি যখন যাই তখন আমার এই করে এইটা একটা বিশাল বড় টেকনিক, যারা ভুলে যান তাদের জন্য বলছি। এই করে আমি গাড়ির কাগজ, তারপরে তোমার লাইসেন্স, মানি ব্যাগ বহুবার ফেরত পেয়েছি। আমি যেখানে খুশি যা খুশি ভুলে যাই। তুমি এত সুন্দর করে একটা পুরোনো কাগজ বার করলে, আমি বললাম ক্লাস 8 এর প্রেমপত্র ছিল ওটা, তুমি বুকে করে রেখে দিয়েছো আগে। না একদমই না, কারণ এটা বড় স্টেটমেন্ট জীবনের সম্পর্কে। বস, এটা পার্স, এবং আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করছি যে তুমি এটা করেছো। লোকে কিন্তু এগুলো করে না, এটা খুব বুদ্ধিমানের কাজ। এটা দেখে অনেকে এই টিপসটা পেয়ে গেল। এতটা ভুলেও না, যে রেটে আমি ভুলি। তোমার সামনে কে বসে আছে তুমি জানো না, ঠিক আছে? আমি রানু মণ্ডলকে কোট করতে চাই, আমি তো জানি আমি কি। তোমার বাড়ির সামনে যে গঙ্গা ঘাটটা আছে, ওখানে তো আমরা আড্ডা দিতে যেতাম। জীবনে বহুবার আমি বাইক নিয়ে গিয়ে হেঁটে বাড়ি চলে এসেছি। বাইকটাই ভুলে গেছো? এবার এসে বুঝতে পারছি না যে আমি বাইকটা রেখেছি কোথায়। এবার বিভিন্ন জায়গায় খুলে খালে লোকজনকে ফোন টোন করে, ভাই আমি মনে পড়ছে সেই ওই জনি লিভারের মতো, যে ভাই আমি লাস্টে কোথায় ছিলাম মনে পড়ছে, আমাকে কোথায় বাইকে করে দেখেছিলিস? তারপরে একটা বন্ধু বলে, আরে আমরা তো বাইক নিয়ে গেলাম রায়ঘাটে, তারপর তুই হেঁটে চলে গেছেন। ঠিক আছে, আবার টেনশন, বাইকটা চুরি হয়ে যায়নি তো? এটাও আমি বলেছি। স্টেটমেন্ট আগে থেকে অবশ্যই তুমি একটা পুরস্কার পাবে সরকারের তরফে, ভুলশ্রী। রাইট। তো যাই হোক, এটা নিয়ে আমরা আরেকটু পরে ভুলশ্রী নিয়ে আবার এগোবো। এটা বলো যে পডকাস্ট যে শুরু করলে, এই আইডিয়াটা নিশ্চয়ই তোমার মাথায়, জানি না কিভাবে এসছে, তবে অন্যদের থেকে কোনো অনুপ্রেরণা বা কিছু নাকি জাস্ট পাতি ইন্টারভিউ করবো? এটা বিশাল বড় কাহিনী আছে, ছোট করে বলো, নাহলে বাকি কাহিনীগুলো শোনা হবে না। হ্যাঁ, কাহিনীটার মধ্যে একটা ব্যাপার আছে, হচ্ছে যে মানে তুমি তো আমার সাথে দেখেছো যে গৌরবের হেভি বন্ধুত্ব। এবার গৌরব আর আমি, ওই ওদের পাটুলির উল্টো দিকে একটা গলি আছে, গলি না রাস্তা, যেখানে ওর বিয়ে অনুষ্ঠানটা হলো, ওর পাশে একটা গলি আছে, ঠিক আছে? রাস্তায় যেতে যেতে আমাদের হেভি জোর বাথরুম পেয়ে গেছিল। গৌরব বলছি, গুরু এখানে বলে বাথরুম যাবো, বলছে একটা গাছ আছে, ঠিক আছে? বলছে ওই গাছের তলায় গিয়ে বাথরুম করতে হবে। বলছি কেন? এরম একটা হঠাৎ। বলছে ওই গাছের তলায় গিয়ে কিরণ বাথরুম করেছিল, ওর সাবস্ক্রাইবার বেড়ে গেছে। আমি করেছি, আমার বেড়ে গেছে, তুমিও করো, বেড়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, এটা গেল। ভাই, লোকে গাছে জল দিলে গাছে অক্সিজেন দেয়, গাছে মূত্র বিসর্জন করলে সাবস্ক্রাইবার দিচ্ছে গাছ। এটা বাস্তব, ওকে জিজ্ঞেস করবে দেখা হলে, ঠিক আছে? এটা তো একটা হলো কাহিনী। এবার এই সূত্র ধরে যেটা হলো সেদিনকে, তখন আমার স্টক মার্কেটের একটা, মানে এখনও আছে, স্টক মার্কেট নিয়ে আমরা কাজ করছি। স্টক মার্কেটে তখন আমার তোমার সিলভার বাটন এসে গেছে, 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, ঠিক আছে? আর গানে তো তোমার ফেসবুক পেজগুলো ভেরিফাইড হয়ে গেছে। আমরা আলোচনা করছিলাম যে নতুন কি জিনিস আমরা করতে পারি, ঠিক আছে? এটা তো একটা ইয়ার্কির পার্ট গেল। তারপর ওই হাঁটতে হাঁটতেই আমরা আলোচনা করছিলাম ওখানে। গৌরব ফার্স্ট আমাকে বলে যে তোমার তো বিভিন্ন দিক দিয়ে চর্চা আছে, মানে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা পডকাস্টের চ্যানেল করো, সেখানে সাবজেক্টিভ কথাবার্তা বলতে পারবে। তো তখন আমার মাথায় আসে যে না বস, এটা করা যেতে পারে। আর একটা কারণ হচ্ছে এই ধরনের অনুষ্ঠান আমি আগেও করেছি। আমার একটা 2016-17 সাল নাগাদ ডোনা গাঙ্গুলির একটা ইন্টারভিউ আমার সাথে খুব ভাইরাল হয়েছিল। তো আমি বললাম যে না, এটা তো আমার জনারের মধ্যেই পড়ছে, অসুবিধা হয় না। দেন আমি তখন শুনলাম যে একজন আর্টিস্ট, ইয়ং আর্টিস্ট, আমার নামটা খেয়াল পড়ছে না, মুম্বাইয়ের, তিনি তোমার হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আচ্ছা। ট্রেডমিলে জিম করতে করতে। তো তখন বললাম যে আমার মনে হলো যে এইটা নিয়ে একটা এপিসোড করা যেতে পারে, কারণ তুমি হয়তো শুনে থাকবে আমাদের শ্রীরামপুরে বন্ধন ব্যাংক যে আছে বা ইন্ডাসইন্ড ব্যাংক আছে, ওনার ম্যানেজার আমার খুব ক্লোজ ছিল। 42-43 বছর বয়সে উনিও তার আগের সপ্তাহে হার্ট অ্যাটাক করে হঠাৎ করে রাত্রিবেলা মারা গেছিলেন। এবং ওই সময় একটা ওই 2023-23 নাগাদ তুমি যদি মনে করো, প্রচুর ইয়ং ছেলে মেয়ে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। রাইট। তো আমার মনে হলো যে এইটা নিয়ে একটু অ্যাওয়ারনেস করা দরকার, এবং আমারও জানা উচিত যে কি হচ্ছে কেসটা। তো আমি শিল্পা বাসু রায় বলে একজন ডক্টর রয়েছেন, কার্ডিওলজিস্ট, আমার কে বিভিন্ন বিষয়ে পরামর্শ বা সাজেশন গাইডেন্স এর আগেও সে করেছিল। তা আমি তাকে
মারফত। আর আমার খুব কাছের ভাই আছে শুভময়, ওকে বলি যে তুই একটু শিল্পাদিকে বল যে এরকম একটা এপিসোড করা যায় কিনা। বলার সঙ্গে সঙ্গে সে খুব আনন্দে ঠিক আছে করব বলে এপিসোডটা শুরু হয়। এবার তখন আমাদের নিজেদের স্টুডিও ফুডিও ছিল না। ফার্স্ট এপিসোডে আমরা তার বাড়িতে গেছি, ঠিক আছে, গিয়ে আমাদের ছেলেরা কি করেছে লাইট ফাইট এখানটা খুলে ওখানে লাগানো, যেরকম হয় আর কি সেট করতে গিয়ে, ঠিক আছে। আমি গিয়ে বলছি যে ভাই এটা করিস না, লোকের বাড়িতে এসছি, ফার্নিচার তুলে নিচ্ছে, চেয়ার নিয়ে ল্যাম্প লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ, তো ইত্যাদি করে পডকাস্টটা শুরু হয়। তো ওটা আস্তে আস্তে ভিউ হয় ইত্যাদি ইত্যাদি। আমি হঠাৎ করে একদিনকে দেখি যে পিয়ালি বলে একজন আছে, পিয়ালি বসাক, চন্দননগরের চুচুড়ায়, চন্দননগরের বাড়ি। তা আমি বলি যে এই মানুষটা তো এর কথা তুলে ধরা দরকার। এবং ওর তখন অনেক টাকা লোন হয়ে গেছে, প্রায় 80 লক্ষ টাকা। এবং ও এভারেস্টে একবার চেষ্টা করে পারেনি, কারণ অক্সিজেন ছাড়া উঠতে গেছিলো। এবং তারপরে আরও বড় বড় অনেক পর্বত অভিযান ও অলরেডি করে ফেলেছে। এই মেয়েটা আমাদের দেশ এবং রাজ্যের কাছে একটা গর্ব, সত্যি গর্ব। এবং এই মেয়েটা মানে একে বলে পাহাড়ের কন্যা যাকে বলে না, ওকে দেখলে তুমি তো দেখবে বুঝতে পারবে না। আমি এই প্রসঙ্গে তোমাকে কাটছি না, তুমি এটা বললে বলছি যে ওকে দেখলে তুমি বুঝতে পারবে না কতটা যে কত বড় সত্যি। আমি তোমাকে বলি, আমি তো এখনো ট্রেনে বাসেই যাতায়াত করি। আর কলকাতা যেতে গেলে সত্যি কথা বলতে আমাদের শ্রীরামপুরের মানুষের যাদের নিজেদের গাড়ি নেই, ট্রেন ছাড়া কিন্তু গতি নেই। হাওড়া অবধি আমার ট্রেনে যেতেই হয়। গাড়ি থাকলেও ট্রেনে করে গেলে সুবিধা। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, অনেকটা সময় লাগে। তো আমি হাওড়া থেকে একদিন ফিরছি ট্রেনে, আমি দেখছি লেডিস কম্পার্টমেন্টের বাইরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তাকে কেউ ফিরেও তাকাচ্ছে না তার দিকে, এবং তাকে ধাক্কা মেরে লোকে চলে যাচ্ছে। এবং ওই মেয়েটা হচ্ছে এই পিয়ালি। আমার দেখে একটা জিনিস খারাপ লাগলো যে আমাদের দেশে সিনেমা আর্টিস্ট, ক্রিকেটার, এরা যারা একটা প্রচণ্ড একটা স্টারডাম পেয়ে গেছে, নিজেদের অবভিয়াসলি নিজেদের ট্যালেন্টেই পেয়েছে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু তারা যে ধরনের সম্মান, প্রতিপত্তি এবং মানুষের অ্যাটেনশন পায়, পিয়ালির মতো মেয়ে যাদের কোনো ব্যাকিং নেই, যারা অনেকটা অভাবের সঙ্গে মোকাবিলা করে তারপর এই জায়গাটা অ্যাচিভ করতে পারে, তাদেরকে লোকে ন্যূনতম প্রতিপত্তি পয়সাগুলো পড়ে, চেনে পর্যন্ত না, তাদের রেকগনিশনটাই নেই। হ্যাঁ, এইটাই আমার খুব খারাপ লাগলো দেখে। মাথায় আসে যে, এবং এটার জন্য পডকাস্ট শুরু করা, যে বাংলায় এরকম অনেক ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলো মানুষ জানতে পারলে তাদেরকে খুব ভালোবেসে অ্যাকসেপ্ট করবে, কিন্তু হয়তো মানুষ জানে না। তো তখন আমি পিয়ালিকে নিয়ে আসি, আমার তখন বাড়িতেই একটা ছোট স্টুডিও করা হয়, এবং সেখানে পিয়ালি আর ওর মা এসে পডকাস্ট হয়। এবং সেইটা 2 নম্বর বা 3 নম্বর এপিসোড ছিল। সেই এপিসোডটা থেকে পডকাস্টটা খুব মানুষ অ্যাকসেপ্ট করতে থাকে। তারপর আমাদের চ্যানেলে দেখো কন্টিনিউয়াসলি রিসার্চ করা হয়েছে, এরপরে অনেক স্টোরি আছে। কিন্তু ওই যে 3 নম্বর এপিসোডটার ওই যে ভিউয়ার্সটা হলো, ওইটা আমাদেরকেও উৎসাহ দেয় যে না, তাহলে সত্যি ভালো টপিকে যদি কাজ করা যায়, সেটা সত্যি মানুষ অ্যাকসেপ্ট করছে। এবার আমি আমার একটা খুব ফেভারিট টপিকে ঢুকছি, ঠিক আছে। টপিকটা হচ্ছে, তুমি এখানে এমন অনেককেই নিয়ে এসছো বা তাদের সাথে ইন্টারাক্ট করেছো যারা অতিলৌকিক জিনিস নিয়ে কাজকর্ম করে। তুমি তাদের কথাগুলো মন দিয়ে শুনেছো, সেগুলো থেকে আমরা যারা দর্শক বা শ্রোতা আমরাও শুনেছি, জানতে পেরেছি নতুন অনেক কিছু। তোমার নিজের কোনো অভিজ্ঞতা যদি থাকে, ভৌতিক কিছু নিজের এক্সপিরিয়েন্স? দেখো, ভূতের অভিজ্ঞতা বলতে আমার বেসিক্যালি তুমি যদি আমার ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করো, তাহলে আমি মানে আমার বিশ্বাস নেই, ঠিক আছে। এবার আসামে একটা জায়গাতে পল্টন বাজার বলে একটা জায়গা আছে গুয়াহাটিতে, ঠিক আছে। সেখানে নাকি কোন হোটেলে একটা লোক কবে সুইসাইড করেছে, সেখানে নাকি ভূত দেখা যায়। আমি জানি না বস, তখন 2015 সালে আমি একটা কাজের জন্য গুয়াহাটিতে গেছি, গিয়ে দেখছি 245 টাকাতে এসি রুম। আমার কেসটা হচ্ছে, আমি রাত্রিবেলা স্টেশনে নেমেছি। এসিটা কি শুধু আটকানো থাকে, মানে দেয়ালে এসি লাগানো আছে, যেরকম ঘর করে আওয়াজ, তারপর দেখা যাবে দেয়ালে এসি লাগানো আছে না, মানে এসি লেখা আছে, এসিটা নেই। কেসটা শোনো, সেটা হচ্ছে যে 245 টাকায় এসি রুম, হ্যাঁ, অনলাইনে বুকিং করেছি, 10:30 নাগাদ ঢুকে গেছি। পরের দিন সকালবেলা আমি জানি ওখান থেকে গুয়াহাটি থেকে তেজপুরের বাস ধরে তেজপুর যাব।
এবার ওই হোটেলটায় নামও ভুলে গেছি, হোটেলটায় ঢুকে ছেলেটা ওখানে মোটামুটি বাংলা টাংলা বলে, আসামিজ বাংলা তো এমনি কাছাকাছি ল্যাঙ্গুয়েজ, ওরা টানা বাংলা বলে বেশিরভাগ ক্ষেত্রে। আর ছেলেটা এরকম আধা বাংলায় বললো থেকে যান, খাওয়ার দাওয়ার অর্ডার করে নিন, খেয়ে দিয়ে এসছেন। আমি বলছি না, আমি গাড়িতে ট্রেনে খেয়ে নিয়েছি। আমার ছিল গরিবরথ এক্সপ্রেস, সেখান থেকে রাত্রিবেলা ঢুকেছে, তখন 8টা 8:30 লেট ছিল গাড়ি, ঠিক আছে। এবার বললো যে খেয়ে দিয়ে আসুন, কারণ রাত্রিবেলা এখানে খাওয়া পাবেন না। ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঢুকে গেছি আমার মতো করে। আমি জানতাম না যে ওখানে রিসেপশনে লোক থাকে না, সবাই রাত্রিবেলা চলে যায়, হোটেলে কেউ থাকবে না, আমি একা আছি, সব কেস আমি জানি না, ঠিক আছে না কেউ, আমি জানতাম না। আমি গেছি, ঢুকে গেছি, দেখছি 245 টাকা ভাঙাচোরা হোটেল, সেখানে একটা এসি লাগানো আছে। আমার তখন এমনি তোমার 23-24 বছর বয়স, আমি একাই গেছি, মানে একটা কাজেই গেছি, একাই গেছি। আমাকে পরের দিন সকালবেলা তেজপুর যেতে হবে, ওখান থেকে ট্রাভেলার করে তেজপুর যাওয়া যায়। আমি জানি আমি 4 থেকে 5 ঘন্টা শোবো। সকালবেলা বলেছে 6টার সময় থেকে তেজপুরের বাস তোমার যাতায়াত করা শুরু হয়ে যায়। আমি জানি 4টের সময় আমি উঠবো, চান ফান করবো, 5টার সময় আমি বেরিয়ে যাবো। তা আমার মোটামুটি ধরো 4:30 নাগাদ কি মুড হলো, ঠান্ডা লাগছে, সকালের দিকটা যেরকম হয় যে ঠান্ডা লাগছে, এখন চান করবো না, আমি ব্যাগ ফ্যাগ গুছিয়ে বেরিয়ে দেখছি যে পুরো জায়গাটা অন্ধকার, ঠিক আছে, ঘরের চারদিকটা। বললাম যে কি হলো। এবার আমি সিঁড়ি দিয়ে নামছি, নেবে ওই হোটেলটার যে দরজাটা ছিল, ওই হোটেলটা ছিল অ্যাকচুয়ালি দোতলা। একতলাতে বেশ কিছু দোকান আছে, মাঝখান দিয়ে বেরোনো, যেরকম হয় যে একটা ফ্ল্যাটের সামনেগুলো দোকান, পেছনের দিকটা একটা হোটেল ইত্যাদি। তা আমি ওই দরজাটা দিয়ে বেরোচ্ছি, বাইরে একটা সিকিউরিটি গার্ড বসেছিল, সে একটা আধা ঘুম চোখে করেছিল। আমি যেই বেরিয়েছি, সে চেয়ারটা ছেড়ে বাবা বলে লাভ মেরে রাস্তার উল্টো দিকে, ঠিক আছে। কি হলো, ঠিক আছে, আপনি মানুষ না বলছে, আপ জিন্দা হো ক্যা, মানে কি হয়েছে, মানুষ ও মানুষ বলে এসে বসলো। কাকা কেসটা কি, বলছি এখানে কি করতে ছিলেন, আমি বলছি সস্তায় দিয়েছে। পাগল, এখানে সকালবেলা ছাড়া থাকবেন না, ঠিক আছে। বলছি কেন, বলছে এখানে কে একটা মরে গেছিল কবে, তারপর নাকি ভূত দরজায় নাকি টোকা ফোকা মারে, ঠিক আছে, রাত্রিবেলা রুম সার্ভিস বলে। এবার রিসেপশনের ছেলেগুলোও থাকে না, আমি ইনফ্যাক্ট রিসেপশনে শুধু একাই ছিলে, আর কেউ ছিল না। আরে আমি গেছি স্ট্রেট ঘুমিয়েছি, ঠিক আছে। আমার 4:30 অ্যালার্ম দেওয়া ছিল, আমি উঠেছি, ব্যাগ পুড়েছি, বেরিয়ে দেখলাম অন্ধকার, কেউ কিছু নেই। আমি চাবি মানে তালাও দিইনি। আমি জানি 245 টাকায় আমি সারা রাত থেকেছি, কোনো অসুবিধা নেই। আর ওই উইন্ডো চলেছিল, ওই ঘর করে আওয়াজ হচ্ছিল। বেসিক্যালি আমি না, আমার একটা প্রবলেম আছে, ঠিক আছে, আমি এগুলো বুঝতে পারি না, নেগেটিভ এনার্জি। আমি যে বলছি আমার বিশ্বাস নেই, তার একটা কারণ হচ্ছে আমরা রাতে ফাতে বেশিরভাগই তো একা যাতায়াত করেছি, আমি এগুলো ফিল করতে এমনিও পারি না। আমি গেছি, বেরিয়ে গেছি। আমি লোকটাকে বললাম, তখন লোকটা বলছে ভূত নাকি এরকম রুম সার্ভিসের জন্য টোকা পোকা মারে, এরকম নাকি 2-3 জন বলেছে। আর না বস, আমি মানুষ, এবার বলো তেজপুরের বাসটা কোথা থেকে পাওয়া যাবে, বলে ওদিক দিয়ে চলে যান। তো এই হচ্ছে দুটো আমার এক্সপিরিয়েন্স। আমার নেই, তবে হ্যাঁ এটা ঠিক যে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে যে যদি কোনো পজিটিভ এনার্জি থাকে, যদি ভগবান থাকে, তাহলে ভূতও আছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, হ্যাঁ এটা নিয়ে ভূত নিয়ে অনেক ফালতু কাহিনী, অনেক ফালতু কথা যেমন রটনা আছে, তেমন এটাও ঠিক যে আমি এরকম মানুষকে, তার কোনো উদ্দেশ্য নেই আমাকে মিথ্যে কথা বলার, সেরম লোকের সাথেও আমি কথা বলেছি, যে বলেছে যে একটা নির্দিষ্ট বাড়িতে বা একটা নির্দিষ্ট ভিটাতে তাদের প্রবলেম ছিল, তারা না জেনে ভাড়া বা কিনেছে, সেই বাড়িতে যাওয়ার পর থেকে তাদের জীবনের সমস্যার সৃষ্টি হয়, এবং সেই বাড়িটা পরিবর্তন করার পর তার এই সমস্যাগুলো চলে যায়। বদলে ওই বাড়িটাতে পরবর্তীকালে যারা এসছে তাদের ওই একই ধরনের বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। তুমি যদি আশপাশেও দেখো, তুমি দেখতে পারবে যে পজিটিভ প্রপার্টি বা পজিটিভ এনার্জিযুক্ত প্রপার্টি আর নেগেটিভ প্রপার্টি আছে। বেশ কিছু বাড়ি আছে যেখানে কিন্তু সেই বাড়িটা ছাড়ার পর ওই পরিবারগুলো অনেক ভালো থেকেছে বা উন্নতি করেছে, এইটা কিন্তু বাস্তবে আছে, আমি দেখেছি। তো সুতরাং আমি বিশ্বাস করি না বলতে, দেখো আমার এখানে অনেক তান্ত্রিকও এসছে, ঠিক আছে, তাদের সবাই যে সব সত্যি বলেছে তার কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না, কিন্তু ডেফিনেটলি আমি এটা বিশ্বাস করি যে আমরা অন্তত সাইকোলজিক্যাল স্তরে, আমাদের মানসিক স্তরে এরম তো কিছু আছে যেটার ফিল হয়।
তো এই হচ্ছে ব্যাপার, ভূত ছাড়াবার সময় দেবে ঝ্যাঁটা দিয়ে পেটায়, ঠিক আছে। এবার আমি, এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, ঠিক আছে। না শোনো না, এটা লোকে বিশ্বাস করবে না। আমার এই শাওড়াপুলির ওখানে, আমি তখন নতুন অল্টো কিনেছি, তা আমার ওই শাওড়াপুলির ওখানে এক বন্ধু একদিনকে ফোন করলো, বললো ওর পাশের বাড়ির এক কাকিমাকে ভূতে ধরেছে, ঠিক আছে। এবার শোনো, এখানে শেষ না, এবার তাকে ভূত ছাড়াবার জন্য দিয়ারার ওখানে বেশ কিছু ওঝা থাকে। আমি এগুলো জানতাম না, ঠিক আছে। দিয়া মানে আমাদের যে তারকেশ্বর রোডটা যাচ্ছে তোমার বৈদ্যবাটি চৌমাথা থেকে, ওই রাস্তাতে অনেক এরকম ওঝা ফোঝা থাকে যারা নাকি ভূত ছাড়ায়, ঠিক আছে। আমাকে বলছে যে গাড়িটা নিয়ে আয়, ওনাকে চাপিয়ে ভূত ছাড়াতে নিয়ে যাবো, ঠিক আছে। আমার একটা বন্ধু ছিল, কাকে চাপাবে, রোগীকে? হ্যাঁ, যাকে ভূতে ধরেছে, হ্যাঁ সে করছিস। এবার আমি গিয়ে দেখছি তার গলাটা ছেলেদের মতো হয়ে গেছে, ঠিক আছে, ভদ্রমহিলার। এবং ভদ্রমহিলা নিজে একটা লোকের নামে বলছে, মানে উনি ওনার নাম বলছেন না, মাথা মাথা করে ঝাঁকাচ্ছে, আর উনি ওই ভদ্রলোকের নামটা বলছেন। তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুই কবে একে দেখেছিস, সে এরমভাবে মাথা মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলছে আমি কার নিচে দাঁড়িয়ে বসে থাকতাম, হ্যাঁ ও যবে, মানে এগুলো কিন্তু চোখে দেখা, এগুলো মানে অন্য কেউ আমাকে বলেনি। এবার মানে ডাক্তারি ভাষাতে এগুলো টাইপ অফ মৃগী ইত্যাদি বলা হয়, কিন্তু ভদ্রমহিলা কোন মৃগীদের লোকে বলে যে আমি কার নিচে বসে থাকতাম আমি জানি না। এবার এইগুলো সব হচ্ছে, এবং ওনার গলাটা না ঠিক চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ ছেলেদের মতো একটা গলা করে, মানে গম্ভীর করে এরম ভাবে গলা করে করে বলছে। এইবার ওনাকে ধরে বেঁধে আমার ওই অল্টোটায় চাপিয়ে, আমি চালাইনি, ঠিক আছে, আমি তো ভাবছি পাঁচে গলা ফলা টিপে দেয় এইসব ভেবে, ঠিক আছে। আমি ড্রাইভারের যে পাশের সিটটা আছে ওখানে বসে আছি, আমার একটা বন্ধু চালাচ্ছে, ওই ভদ্রমহিলাকে পেছনে তোলা হয়েছে, দুজনে দুদিক দিয়ে ওনাকে ধরে আছে, আর উনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন ভেতরে, ঠিক আছে। এইবার ওই যে চালাচ্ছিল, হ্যাঁ, সে হঠাৎ করে, ওই বন্ধুটা এখন পুনেতে চলে গেছে, ও হঠাৎ করে আমাকে বলছে যে মানে আমরা ওই রাস্তাতে এমনি যেতাম, ওই তখন ওই হোটেল ফোটেলগুলো এত বারবারন্ত হয়নি, ওইখানে চা খেতে যেতাম, বলছে চা খেয়েই যাই, হ্যাঁ এইবার ভূত গাড়িতে বসে এরকম করছে। এবার ওর ছেলেটার নাম কি একটা রোহিত বা সামথিং কিছু একটা বলছিল ভদ্রমহিলা, ঠিক আছে। এবার ও হঠাৎ করে গাড়ি চালাতে বললো ভাই রোহিত, যখন এসেই গেছিস একটু চা খেয়ে একেবারে যাবো, তোকেও তো যেতে হবে, ঠিক। ভূত না এরম ভাবে কিছুক্ষণ ধরে উনি শুয়ে আছেন, হঠাৎ করে ই করে উঠছে, আর আমি তো সিট বেল্ট করে এরম ভাবে পিছন দিকে তাকিয়ে আছি, গলা ফলা না টিপে দেয়, আর ও আমাকে বলে যে ভাই আবার গলা যেন না টেপে তুই দেখে রাখিস। আর ওরা দুদিক দিয়ে হাত পাত ধরে রেখেছে, ঠিক আছে। আর ওই ওজাকে বলে দেওয়া হয়েছিল আমরা আসছি। আমাদের এই যে রাস্তাটা ছিল এটা মোটামুটি মিনিট 15, বিশাল রাস্তা তা না, অনেক লং মনে হয়েছে। না মানে ওই 5-7 মিনিট গিয়েই ধরো তোমার শাওড়াপুলি গেটটা ক্রস করে চৌমাথা দেখবে একটুখানি, চৌমাথা থেকে লেফট টার্ন, হ্যাঁ দিল্লি রোডটা পেরিয়েই আমরা। এবার ওই যে চায়ের দোকানটায় দাঁড়িয়েছি, এবার লোকটা তো চেনা, এসে বলছে কি গো সকালবেলা, দিয়ে লোকটা জিজ্ঞেস করছে, বলছে কি ওনার শরীর খারাপ, বলছে না ভূতে ধরেছে, বলছে চলে যাও এখান থেকে ইমিডিয়েটলি। হ্যাঁ মানে ওঝার বাড়ি একটুখানি, একটা অদ্ভুত জিনিস হলো, ওঝা ওনাকে ভেতরে বসিয়ে এই একটা লবঙ্গের মধ্যে বললো যে দুধ এরম সুতো ফুতো বাঁধা হবে ইত্যাদি করতে 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 আধ ঘন্টার মধ্যে উনি ফাটাকসে অজ্ঞান ফজ্ঞান হয়ে গেলেন। তারপরে কি হলো, তারপরে উঠে 10 মিনিট বাদে উঠে বলছে আমি বুঝতে পারছি না কি হয়েছিল ইত্যাদি ইত্যাদি, হয়ে আবার চলেও এসছে। আমি পরে আমার এক বন্ধুর সাথে ডিসকাস করেছিলাম, তো বলেছিল ওটা লবঙ্গ, মানে ও ডাক্তার, বলেছিল ওটা না বাঁধলেও হতো, ওগুলো নাকি এমনি ওই খিচুনি ব্যাপারটা আধ ঘন্টা বাদে এমনি নিজেই ঠিক হয়ে যায়। কিন্তু আমার একটা কথা বলো, খিচুনি হোক এগুলো আমি মেনে নিচ্ছি, আমি সায়েন্সেও বিশ্বাস করি, স্পিরিচুয়ালিটিতেও বিশ্বাস করি। একটা জিনিস আমাকে বলো, আমার মামার বাড়ির পাড়ায়, আমি মানে আমার মায়ের বিয়ের আগের ব্যাপার, আমার মা গল্প করেছে আমাকে, একজন এরকম ভূতে ধরেছে বলেছিল, মুখে করে একজন সাধারণ ঘরের বউ, তার গায়ে কত জোর হতে পারে, তার যদি খিচুনি মৃগী এগুলোই হয়, দাঁতে করে চৌকি তুলে দিয়েছে এরকম, এবং তারপরে
ভরা কলসি, পেতলের কলসির নিজেরই ওজন হয়, সেটা জলে ভরা, কতটা ওয়েট, দাঁতে করে নিয়ে হাত দুটো পিঠে এরকম করা আর কি, পিঠের দিকে দাঁতে করে নিয়ে এঘর থেকে ঘরে চলে যাচ্ছে। এগুলোকে তুমি কি বলে ব্যাখ্যা করবে? এই মানুষটাও, এই যে যাকে আমি বললাম ভূতে ধরেছিল, ইনি যখন ফিরছেন আর যখন যাচ্ছেন, আমি ভাবছি এতটা তফাৎ কি করে হলো। যখন মানুষের মধ্যে এই জিনিসগুলো দেখা দেয়, আমরা এখন হাসছি বটে, কিন্তু যাদের ফ্যামিলিতে হচ্ছে, যে ফ্যামিলি মেম্বারের সাথে, তাদের ফ্যামিলির লোকের অবস্থাটা ভাবো। ফ্যামিলির লোকের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু এটা হয় কি করে? ধরো এই যে জাতিস্বর, অনেকে মানে না, বেশ কিছু ধর্মে দেখবে জাতিস্বরের এই কনসেপশনটাকে বিশ্বাসই করা হয় না, অনেক ধর্মে এটাকে মান্যতা দেওয়া হয় না, জাতিস্বর বলে কিছু নেই, পুনর্জন্ম বলে কিছু হয় না। কিন্তু এটাও তো সত্যি, আমাদের দেশেই এরকম প্রমাণ আছে, একজন মানুষ জন্মেছে এবং তাকে যে কেউ আগের জন্মে আনঅ্যালাইভ করে দিয়েছিল, সেটা সে বলেছে। তারা কারা ছিল, কাদের কনস্পিরেসি ছিল, সেটাও বলেছে। তার দোকান কোথায় ছিল চিনিয়ে নিয়ে গেছে, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছে, এবং সেই লাইফে, আগের লাইফের কথা তো মনেই আছে, নিজে প্রতিষ্ঠিত হয়ে অন্য ব্যবসাও করছে। সে এখন কলেজে পড়ায়, কি করেন আমি জানি না, অনেকে ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবে। এগুলো তো হয়, তাহলে এগুলোকে তুমি কিভাবে বিচার করবে? ধরো জাতিস্বর আছে নাকি নেই সেটা নিয়ে, ধরো যে লোকটা জীবনে জাতিস্বর দেখেনি, জাতিস্বরের কথা বলেনি, হঠাৎ করে বলে দিবে যে ওটা কিছু নেই, ফালতু কথা। অথবা বলবে যে না না জাতিস্বর আছে, আমারও আর একজন অমুক 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 হয়েছিল, যার কোনোটাই সত্যি না। আমাদের লাইফের সমস্ত দিকে আমরা কিন্তু এই জীবনটাকে সাদা কালো করেই দেখি। কেউ ধরো একটা রিলেশনশিপে আসছে, প্রথম যখন প্রেমিকার সাথে প্রথম সপ্তাহ কাটছে, তখন সেই ছেলেটার মনে হচ্ছে এই মেয়েটা এসে আমার একদম জীবন চেঞ্জ করে দেবে, বা মেয়েটাও ভাবছে যে এই রে আমার আগের যে বয়ফ্রেন্ড ছিল তার থেকে তো এ খুব ভালো, এই রকম তো আর আমি কোনোদিনও ছেলে পাবো না। তারপর দেখা যাচ্ছে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস পর গিয়ে বলছে দূর, এ তো সেই একই ছিল। তার কারণ হচ্ছে আমরা যখনই কোনো জিনিস একটা পাই, আমরা ধরে নিই এটাই আলটিমেট। আমি বিশ্বাস করি না মানে নেই, বা আমি বিশ্বাস করি মানে আছে, কিন্তু সেইটা বলার কতটা যোগ্যতা বা যৌক্তিকতা আমাদের কাছে আছে, এটা আমরা কেউ ভাবি না। তো সেই কারণেই আমি বলছি যে এই যে ধরো, আর আরেকটা কারণ আছে যে যেখানেই দেখবে যে এটা শুধু ভূত বা ভগবানের ক্ষেত্রে না, যেখানেই তোমার বিলিফ সিস্টেম কাজ করছে, সেখানেই কিন্তু একটা ব্যবসা হবে। ধরো কোনো কোম্পানির ফোন তোমার মনে হয় যে এই কোম্পানিটার ফোন কিনলাম একটু বড় লোক দেখতে লাগবে, তার 50,000 টাকার ফোনটা সে কোম্পানিটা 1 লাখ টাকায় তোমাকে বেচে দিতে পারছে। তার কারণ হচ্ছে তোমার ওই বিলিফ সিস্টেমটা নিয়ে সে কাজ করছে। না আমি এগুলো মানছি তুমি যা যা বলছো, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে দাঁতে করে একটা পুরো কলসি নিয়ে ঘর থেকে ও ঘরে চলে যাওয়া, এটা মুখের কথা না, না সহজ ব্যাপার নয়। আর একটা হাট্টা কাট্টা পুরুষ, যার যে পুরুষরা তো শারীরিকভাবে মানে ক্ষমতা বেশি, একটা মহিলার তুলনায় শারীরিক ক্ষমতা পুরুষের শরীরে থাকে, সেও কিন্তু পারবে না, তার দাঁত ফাত ভেঙে বেরিয়ে না। এক্স্যাক্টলি তাই। তাহলে সেটা করছে কি করে? এটার ব্যাখ্যা সায়েন্স কি দেবে? এক্স্যাক্টলি তাই। না এইখানে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম, আমার এক বন্ধু ও নিউরো সায়েন্সের আছে, ও আমাকে বলেছিল যে এখানে না অনেক রকম, যেমন ধরো স্প্লিট পার্সোনালিটি, যেটা ভুলভুলাইতে দেখেছিল, বা বিভিন্ন ধরনের খিঁচুনি রোগ ইত্যাদির ব্যাখ্যাও দিয়েছিল। এটা একটা টাইপের ব্যাখ্যা, যে ব্যাখ্যাটায় হয়তো আমিও পুরোপুরি স্যাটিসফাইড নই। দিনের শেষে ও কিন্তু আমাকে বলেছিল যে এই ধরনের আচরণের 100% ব্যাখ্যা সায়েন্সের কাছেও নেই, সায়েন্সের কাছেও না। নেই। দেখো স্প্লিট পার্সোনালিটি যেমন ধরো সিডনি শেলডনের একটা বই আছে, উপন্যাস, টেল মি ইয়োর ড্রিমস, তাতে কিছু কেস নিয়ে কথা হয়েছে যেখানে একটা মানুষের মধ্যে 3টে মানুষের উপস্থিতি আছে, অর্থাৎ 3টে সত্তা আছে তার। সে একটা সময় নিজেই খুব দুর্বল একটা মেয়ে, একটা দিন সে সিরিয়াল কিলার হয়ে যাচ্ছে, আরেক দিন সে আবার শুধু গান গাইছে বসে বসে, যেগুলো ঠিক গান নয়, রিডলস। 3টে সত্তা। তখন যখন মেয়েটির ব্যাপারে আলোচনা এসে যাচ্ছে বইয়ের ক্লাইম্যাক্স উপন্যাসের, তখন সেখানে বলা হচ্ছে যে এটা দেখে এত ঘাবড়াবেন না, এমন মানুষকেও আমি দেখি যার মধ্যে 26টা পার্সোনালিটি আছে, অর্থাৎ 26টা সত্তা আছে বা তারও বেশি আছে, যেগুলোর সন্ধান হয়তো আমরা এখনো পাইনি। কিন্তু এগুলো পার্সোনালিটি, কিন্তু শারীরিক ক্ষমতা, একটা মানুষের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যেতে পারে নানা রকম ভাবে। ক্ষমতা তো চেঞ্জ, আমি শরীরকে তো চেঞ্জ করতে পারবো না রাতারাতি, রাইট? এই ধরনের ঘটনা আমি এরকমও শুনেছি যে পাঁচিল থেকে লাফিয়ে নেমে গেছে, যে নর্মাল সময় তুমি পাঁচিল থেকে ওই থেকে লাফালে তোমার হাত পা ভেঙে যাবে, সেখানে পাঁচিল থেকে বা কার্নিস থেকে সোজা লাফিয়ে নেমে গেছে সেই মানুষটা।
সে সুস্থভাবে এটা করতে পারবে না। আমি ওটাই বললাম যে ডাক্তারদের কাছে এর ব্যাখ্যা নেই। আবার এটাও ঠিক যে এটা নিয়ে যে কেউ ব্যবসা করছে না সেটাও ঠিক না, কিন্তু তার অর্থ এটাও ঠিক যে দেখবে যে তুমি আমরা যখন তন্ত্র নিয়ে বা ইত্যাদি নিয়ে কন্টেন্ট করি আমরা দেখি যে একটা অংশ আছে যারা একদম চোখ বুজে ভরসা করছে, আর একটা অংশ আছে যারা একদম চোখ বুজে অবিশ্বাস করছে। কেউ এই বিষয়টা নিয়ে ভেবে দেখার কথা বলছে না। দিস ইজ দ্য প্রবলেম। তো মানে সবাই বলল ও ঝিলাম খুব ভালো, আর না হলে বলল ঝিলাম খুব বাজে। কিন্তু ঝিলাম কেন কোন কথাটা কোন মুহূর্তে বলল সেইটা লোকের ভেবে দেখার অবকাশ নেই। অর্থাৎ আমরা কোনো জিনিসকে ডিপলি ভাবি না, আমরা এখন যেটা হয়ে গেছে আমরা শুধু মতামত প্রকাশ করি। কেন দেখুন আমার কমেন্ট সেকশনটা দেখবে, ধরো কোনো সামাজিক ঘটনা নিয়ে একটা ভিডিও দিচ্ছি, এবার তুমি আমার ভিডিও প্রসঙ্গে তুমি যা যা শুনছো 10 মিনিটে, তুমি সেটা নিয়ে আমাকে কনস্ট্রাকটিভভাবে তুমি আমাকে ক্রিটিসিজম দিতেই পারো যে তুমি এটা যেটা বললে এটা ঠিক না, বা তার তুমি বিরুদ্ধ মত থাকলে সেটাও জানো যে কেন ঠিক নয়, বা এটা আরও ভালো হতে পারতো, হোয়াট এভার তুমি ভিডিও নিয়ে বলো। এসেই বলে আছে ও তো টিএমসি করে বলে দিল। আবার যাদের মনে হলো যে আচ্ছা তাহলে তৃণমূল নয় অন্য কোনো কিছু শুনে ও মাকু, সেদিন আমি সিপিএম হয়ে গেলাম ও বেলায়, আবার কেউ এসে ও তো চাড্ডি। মানে আমি একই অঙ্গে কত রূপ আমার, আমি সিপিএম, আমি তৃণমূল, আমি বিজেপি, মানে একই দিন লোকে দল বদলে বদলে আলাদা আলাদা হয়, আমি একদিনে 3টে পার্টি করেছি ভাবো লোকের মধ্যে। শুধু তাই না, আমি একই চ্যানেলে বসে 3-4টে পার্টি করি। আমারও তো একটাই চ্যানেল বাবা। যখন সুকান্ত মজুমদার বা অন্যান্য বিজেপি লিডার দিলীপ ঘোষ এসছে তখন বলে যে একদম পাক্কা বিজেপি, কত টাকা নিয়েছিস ডাইরেক্ট, ঠিক আছে। যখন মদন মিত্র বা দেবাংশু এসছে তখন হচ্ছে তৃণমূলের জুতো ছাড়তে চলে গেছে, ঠিক আছে। এবার ধরো শতরূপ বা মীনাক্ষীর আসার কথা আছে, এরপরে বলবে আমি সিপিএম হয়ে গেছি। আর আমারটা ভাবো, তুমি এনেছো এদের, আমি নিজেই দেবাংশু, আমি নিজেই কুণাল ঘোষ, আমি মদন মিত্র, আমি শতরূপ, আমি কি নাম দিলীপ ঘোষ, সবকিছুই হচ্ছে আমি। কত পাওয়ারফুল ভাবো লোক। এটা তোমার মানে মানুষ তোমাকে কত রকমের স্প্লিট পার্সোনালিটি হিসেবে দেখে। আমি লেখা লিখেছি যা মানে একজন চটি চাটা চাড্ডি মাকুর ট্রাভেলগ, আমি লোকের মনের মধ্যে ভেতরে গিয়ে ট্রাভেল ব্লগ করে এসেছি। একদমই তাই। আমি লোকে আমার যা খুশি বলে দেয়, মানে আমি কি একটা কোনো অ্যাপলিটিক্যাল লোক হতে পারি না? এইটা তোমার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। ধরো আমি তোমায় বলছি যে যখন থেকেই তোমার কিছু ভিউয়ার্স হতে আরম্ভ করবে তখন থেকেই তুমি এরকম কিছু লোককে পাবে যারা দেখবে যে তোমার সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু তুমি নিজেই নিজের সম্পর্কে অত কিছু জানো না। আমি তো এতদিন জানতাম না আমি তৃণমূল, আমি এতদিন জানতাম আমি বিজেপি করি, আবার আমি সক্রিয় এসএফআই কর্মী ছিলাম, এটা আমাকে বলা হয়েছে। আমি আমাদের কলেজে এসএফআই ছিল না, সবচেয়ে বড় কথা। অন্য একটা পার্টি ছিল, আমি নাম বলছি না, বাট এসএফআই থাকলে তো সেটা করবো সক্রিয়ভাবে কলেজে। অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। যেমন ধরো আমি যখন গানের চ্যানেলটা আমার একবারে কন্টিনিউয়াস কন্টেন্ট ছাড়তাম, তখন এরকম অনেক লোক আমাকে বলে পাঠিয়েছে যে আমি 2টো রবীন্দ্রসঙ্গীত লিখেছি, আপনি গাইবেন? হ্যাঁ ও লিখেছে, হ্যাঁ ও লিখেছে। মানে আমরা এক্ষুনি পুনর্জন্ম নিয়ে কথা হচ্ছিল, রবীন্দ্রনাথের পুনর্জন্ম। ও মনে করে যে এই রকম শুনতে যে গানগুলো হয় ওগুলো রবীন্দ্রসঙ্গীত, ঠিক আছে। তো এই রকম নলেজের লোকও আছে। একদিনকে শিক্ষা তুমি কোথায় রাখবে? একদিনকে আমাকে একটা লোক, ঠিক আছে, মানে অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হয়। আমি এই লাস্ট আমি কোথা থেকে ফিরছিলাম, গুয়াহাটি থেকে ফিরছিলাম লাস্ট। হ্যাঁ, একটা লোক এরম, আমি বসে আছি এয়ারপোর্টে নর্মাল, ঘুম পাচ্ছে, ফ্লাইটে যা হয় আমরা আগে চলে যাই। একটা লোক এলো, দাদা একটু উঠুন তো। পুলিশ নাকি না, ছেলেকে নিয়ে এসেলো। ছেলেটার কলারটা মানে কাঁধটা হাতটা ধরে এই দাঁড়া, ও দাঁড়া করালো। আমি দাঁড়িয়ে দেখছি, ছবি তোলা চ বলে স্ট্রেট চলে গেল। মানে আমাকে বললেও না, আমি দাঁড়িয়ে ভাবছি আমি কি করলাম। আমি একটা ঘটনা বলি শোনো, এটা নর্মাল। আমি এরকম মানে এগুলো কিন্তু অডাসিটি। আমি এমন অ্যাটিটিউড দেখেছি না লোকের, তুমি ধারণাও করতে পারো না আমি পরে কথাটা কি বলবো। তখন আমি সবে খবরের কাগজে লেখালেখি শুরু করেছি, বয়স খুবই কম। চুনি গোস্বামী তখনও বেঁচে। চুনি গোস্বামী মোহনবাগানের তাঁবুতে বসে আছেন, আর হোমরা চোমরা মোহনবাগানের মানে কে আছে কে নেই এরকম একটা ব্যাপার। তাদের সাথে বসে একটা বাগানে চা খাচ্ছেন, একদম ইংলিশ কেতাদুরস্ত সেরকমভাবে, ভালো কাপ ডিশ, মানে আলাদাই তার মানে একটা অরা আছে চুনি গোস্বামীর, ওই রকম হাইট। সেই লোকটা বসে
চা খাচ্ছে আমার চোখের সামনে, আমি ভাবছি লেজেন্ড আমাদের হ্যাঁ একজন। স্বাভাবিক। আমার সঙ্গে একটি ছেলে গেছিলো, নাম বলছি না। আমরা তখন খবরের চ্যানেলে ছোটোখাটো কাজ করার চেষ্টা করছি, সবাই সাংবাদিক হতে চায় তখন। ছেলেটা আমার সাথে গেছে, ওর আবার তাঁবু টাবুতে ঘুরে বেড়ানোর বেশ স্বভাব টভাব হবি টবি ছিল। ও গিয়ে আর সবার থেকেও ফোন নাম্বার নিত, ও নাকি পরে ইন্টারভিউ করে ফোন করবে, লোকে দিয়েও দিত। ও চুনি গোস্বামীর পাশে গিয়ে বলছে, এক তো তোর বাবার থেকেও বয়সে বড়, হ্যাঁ চুনিদা আপনার নাম্বারটা বলুন তো, আমি বলছি আমার নাম্বারটা, আমার একটা মিস কল দিন তো, সেভ করে নি। চুনি গোস্বামীকে বলছে মিস কল মারুন আমার ফোনে। আর চুনি গোস্বামী চাটা খেতে গিয়ে ভাবছি কী হলো আমার সাথে, এটা কী হলো, এটা কোনোদিন হয়নি। ও আমার মানে ওকে বন্ধু বলবো না, পরিচিতই বলবো, মানে ওরকম ছেলেকে, বিপজ্জনক ছেলে, আমি বন্ধু করতে পারবো না। হাতে একটা মোবাইল নিয়ে এরম করে চুনি গোস্বামীকে এরম করে বলছে, হ্যাঁ চুনিদা আপনাকে আমার নাম্বারটা বলছি, আমার একটা মিস কল মারুন তো। এটা তুমি ভাবতে পারো, এটা তুমি বলতে পারবে চুনি গোস্বামী? আমাকে অর্কদীপ, ওই যে সারেগামাপা চ্যাম্পিয়ন হয়েছিল, অর্কদীপ বলছে যে ও দার্জিলিং না কোথায় গেছিল, বলছে এক ভদ্রলোক আর ভদ্রমহিলা এলো, এসে বললো আপনার দারুণ, বলছে আমি দেখতে পাচ্ছি ফোনটা এরম ভাবে বেরোচ্ছি পকেট থেকে, ঠিক আছে, হ্যাঁ বলছে অনেক আপনার গান শুনেছি, আমরা আপনাদের দারুণ বড় ফ্যান, হ্যাঁ বলছে ক্যামেরাটা বার করেছে, আমি একটু পোস্টটা দিয়ে রেডি হবো, আমাদের একটা ফটো তুলে দিন তো, ঠিক আছে দুজন, বলছি পুরো উল্টো সিকোয়েন্সে পড়ে গেল। আমাকে বইমেলায় অনেকে ডাকে, হ্যাঁ আপনি যা খেলেন, আমি খেলি, হ্যাঁ বোলিং মানে এত সামনে থেকে ভাবিনি দেখবো, আপনার যা বোলিং লাইন অ্যান্ড লেন্থ, আপনি যা টেনেছেন আপনার ক্যারিয়ারে, ভাবা যায় না। আমাকে ঝুলন গোস্বামী ভাবছে, ঝুলন গোস্বামী আমার ডবল লম্বা একটা মানুষ, 6.5 ফুট লম্বা, আর আমি এরকম ভাবে দেখি ঝুলন দিকে, আমাকে বলছে ঝুলন গোস্বামী। ভাই জে আর জি দুজনের ইনিশিয়াল হলেই আমি ঝুলন গোস্বামী। এটা তো কম। আমি শিলিগুড়ি যাচ্ছিলাম, উল্টো দিকে একটা লোক বসেছিল, সে রামপুরহাটে থাকে, হ্যাঁ ভদ্রলোক, এখনো আমার ফোন নাম্বার আছে কানেক্টেড, মানে মাঝে মাঝে গুড মর্নিং মেসেজটা পাঠায় আর কি, যেরকম হয়। তো যাই হোক, এইবার এমনি নর্মাল হয় না, দুজন এসে আমার সাথে এমনি ছবি ফবি তুলে চলে গেছে ওদের মতো করে। ভদ্রলোক অনেকক্ষণ করে দেখছে, ঠিক আছে, দিয়ে আমায় জিজ্ঞেস করলো দাদা আপনি কী করেন, খুব সিরিয়াস মোডে। বললাম যে গান করি। কি নাম? অরিজিৎ। ও আচ্ছা, বলে এরকম আমার ছেলেকে ফোন করছে, এই তুই যার গান শুনিস না, অরিজিৎ আমার সাথে ট্রেনে করে যাচ্ছে। আমি বলছি কি ভাবছে লোকটা, ঠিক আছে গন্ডগোল কিছু একটা করছে নিশ্চয়ই। টাইটেলটা কি আপনার? সিং। আমি না সিং না, রাখুন, মাঝখান থেকে ফালতু ফেসে যাও। ও শ্রীরামপুরে আমাদের এখানে ওই আমাদের যে দোকানটা, শাড়ির দোকানগুলো পরপর, ওখানটা দাঁড়িয়ে আছে, আরেকজনের সাথে কথা বলছি, হঠাৎ একজন এসে, কি তারপর কোন দোকানের ফ্রাইড রাইস ভালো শ্রীরামপুরে? আপনি গিয়ে খেয়ে দেখুন, আমি করে জানবো, আপনার কথাতেই তো খেতে এলাম, শ্রীরামপুরে কোথায় খাবো? আমি আপনি ফুড ব্লগার না সোনাই? ভাই ছোট চুল মানে সোনাই হতে হবে, আমার তো একটা আইডেন্টিটি আছে। না তুমি ইউটিউবে যাই বানাও না কেন, লোকে যে বলবে আপনি ভ্লগ করেন না, সোনাইকে অনেকে ঝিলাম বলে, সেটা তো ঠিক কথা। আমাকে এসে সবাই এটা জিজ্ঞেস করে, এই আপনি ভ্লগ করেন না। আর আমি এখন জীবনে একটা অদ্ভুত স্ট্যাটাসে পৌঁছে গেছি, সেটা হচ্ছে লোকে আমাকে দেখলে চিনতে পারে কিন্তু নামটা মনে করতে পারে না, ভাবে একে আমি কোথায় দেখেছি। এই জায়গাটা জীবনে খুব বাজে। আরেকটা বাজে, আমার হচ্ছে আমি দুর্গা ঠাকুর দেখতে গেছি আগের বছরেও, কোনো কারণ নেই, সবাই ঠাকুর দেখছে, আমিও দেখছি, আমিও ফোনে ফটো তুলছি, আমিও প্রণাম করছি। আবার খুব ভালো ব্লগ হচ্ছে তো, কবে দেখতে পাচ্ছি ব্লগটা? আমি ঠাকুর দেখতে পারি না, ব্লগই করতে হবে। না, আর একটা ব্যাপার আমি বলছি, আমার খুব মানে ভগবানের কাছে এটা প্রার্থনা, হয় আমাকে পরিষ্কার করে চিনিয়ে দাও, নাহলে আমাকে চিনিও না, ঠিক আছে? আমি একটা হাফ পজিশনে পড়ে আছি। লোকে এসে আমাকে জিজ্ঞেস করে, আপনাকে কোথায় আমি দেখেছি? দাদা আপনি আমাকে কোথায় দেখেছেন আমি কি করে মনে করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হয়তো একজন এলো, এসে বললো আমার বাড়িতে প্রবলেম হচ্ছে, আপনার নাম্বারটা একটু দিন দেন। যে কী প্রবলেম? বলছে আমার ওই ভাইয়ের ছেলে ছোটোবেলা মানে শরীর খারাপ হচ্ছে, জ্বর আসছে।
দাদা আমি কি করতে পারি? ও যে আপনি তন্ত্রটা করেন তো? না না আমি তন্ত্র করি না, আমার অনুষ্ঠানে যে এসেছিল ও করে তান্ত্রিক অরিজিৎ চক্রবর্তী, এমনি দাড়ি ফাড়ি রেখে তান্ত্রিক অরিজিৎ চক্রবর্তী। তোমাকে মানাবে কিন্তু, মানাবে কিন্তু। আছে তুমি একটা লাল ধুতি, ক্যামেরা দেখানো হবে কিনা ঠিক জানি না, পইতে তো আছেই, কিছু না হলে তান্ত্রিক হয়ে যাবো। লাল ধুতি, হ্যাঁ একটা খালি গায়ে লাল কি বলে বিরিয়ানি ঢাকার মতো একটা কাপড় নিয়ে নেবে, হাড়ি থেকে খুলে খুলে বিরিয়ানিজম তো তোমার আছেই, ও বিরিয়ানি হাড়ি ঢাকা। আরে এটাও তো করা যায়, বিরিয়ানি বাবা, মানে বিরিয়ানি খেতে খেতে স্ট্র্যাটেজিস্ট আমি, তুমি না। ঠিক আছে আমার উপর ছেড়ে দাও, আমি বলে দেবো তোমায়। ডান ব্র্যান্ডিং এইটা তুমি করতে পারো কিন্তু একদম। ধরো তান্ত্রিকেরই পডকাস্ট করবে, তান্ত্রিক তো তান্ত্রিকের মধ্যে এসছে, তুমি হোস্ট হয়ে তান্ত্রিকের গেটাবে বসবে, কেমন লাগবে দেখতে? হেভি লাগবে। আমি করবো পডকাস্ট, আমি কেন দেবো কোনো, আমি মোটামুটি আমি বুঝে গেছি তন্ত্র কি না কি, আমি বুঝে গেছি শুনে শুনে। হ্যাঁ আর কেউ তান্ত্রিক গেস্ট যদি তোমার এখানে আসে পডকাস্টে, আমার নাম বদলে দেবে, ঠিক আছে? সবাই বলো ও আমাকে ডাকছো কেন, তুমি তো সব বুঝে গেছো, তুমি শিখে গেছো, করো। ও ওদের থেকেই শিখেছি। চাটন উচাটন তন্ত্র কি বলে ওইগুলোই বলে, চাটন বলে তো, চারণ উচাটন কি বলে ওটাকে, চাটন আর উচাটন। ভিডিও দেখেছি, এগুলো অনেক পুরনো ব্যাপার স্যাপার, আমরা কিছু জানি না, কিন্তু যখন কিছু লোককে দেখি না বড় বড় কথা বলতে, যেন নিজেরাই তান্ত্রিক। না আমার খারাপ লাগে হচ্ছে যে মানে ধরো যারা এই তন্ত্রফন্ত্র নিয়ে করছে ঠিক আছে, কিছু লোক আছে বোঝা যাচ্ছে যে ফালতু কথা বলছে, এবং সেটা আমরা দেখছিলাম শুটিং এর আগে, সেগুলো নিয়ে কন্টিনিউয়াসলি বলেই যায়। যাই হোক, আচ্ছা অরিজিৎ, তোমার বিরিয়ানিজমের তো বেশ কিছুদিন হয়ে গেল, এখন অনেকেই জেনে গেছে নাম, আমি নিজেও বেশ কয়েকবার খেয়ে এসেছি ফ্যামিলিকে নিয়ে। তো তোমার কি কখনো এই যে আশেপাশে এত ফুড ব্লগার, মানে প্রচুর এখন সংখ্যায়, বলা যায় স্যাচুরেটেড হয়ে গেছে, তাদের দেখে কখনো অনুপ্রাণিত হও না? তোমার মনে হয় না তুমিও কোনো বিরিয়ানির দোকান, এখন তো তোমার নিজের বিরিয়ানির দোকান আছে, ওখানে গিয়ে তুমি একটুখানি ঝরে ঝরে পড়ছে, লাল লাল ঝাল ঝাল এইসব বলতে ইচ্ছে করে? দেখো ব্যাপারটা হচ্ছে, আমি তো বাঙালিকে ভালো কিছু এক্সাম্পল আমাদের ক্রিয়েট করা দরকার। সেখানে আমার মনে হয় না ওগুলো খুব একটা গুড এক্সাম্পল, আর ওগুলো দেখে জীবনে তুমি ওর কমেন্ট সেকশনগুলো যাবে যেখানে জোরে জোরে পড়ছে, সেটা চাই না জীবনে, ঠিক আছে? ঘুম থেকে উঠে হজম হবে না আমার। তো এইটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওগুলোতে যেগুলো দেখায় সবটাই তো ভুল। বিজনেস এমন একটা জিনিস যেটা খুব বোরিং, এবং তোমার মধ্যে স্ট্রেস আসবে, তোমার মধ্যে ডিপ্রেশন আসবে, ফ্রাস্ট্রেশন আসবে। আমরা এখন সকালবেলা ওই 10টা নাগাদ শুরু করি, আমার যে টোটাল ওয়ার্ক মানে বিরিয়ানিজম সুরভারতী সব মিলিয়ে রাত্রিবেলা 11:30 12টার সময় শেষ হয়ে যায়। এটা অ্যাট অল একটা এন্টারটেইনিং কিছু না, কাজটা হেক্টিক, প্রচণ্ড হেক্টিক। এবং কোথাও গিয়ে না এই হেক্টিক বা এই প্রেশারটাই আমরা এনজয় করতে শিখেছি, না হলে এটা করতে পারতাম না। ওই প্রেশারটা না থাকলে তোমার ফাঁকা মনে হবে, নাহলে খুব ফাঁকা মনে হবে। কিন্তু এটার নামে যেটা হচ্ছে, তুমি একটা জিনিস দেখো যে যখন মুম্বাইতে বা যখন রামেশ্বরম ক্যাফের কথা বলা হচ্ছে, বাইরের স্টেট কোথায় যাচ্ছে? যখন তুমি বারবিকিউ নেশনের কথা বলছো, তাদের ডিগনিটিটা কোথায়? তুমি একটা জন্মদিনে গিয়ে কত টাকা বিল করে আসছো সেখানে। তো আমার মনে হয় যে সেই ডিগনিটি এবং সেই স্ট্যাচারটা বজায় রাখাটা উচিত। কেননা বাংলা থেকে বাঙালি বিরিয়ানি এত খেতে ভালোবাসে, কিন্তু বাঙালির বিরিয়ানির পরিচিত ব্র্যান্ডের সংখ্যা খুব কম। আজকে বিরিয়ানিজমকে তুমি যদি কাউন্ট করো, তাহলে 2 কি 3টে হবে যেটা ব্র্যান্ড হিসাবে পরিচিত। কিন্তু বাকিদের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা সবাই নিজের মতো করে চালাচ্ছে। কিন্তু তোমার আলটিমেটলি ফোকাসটা থাকা উচিত যে আমার প্রোডাক্টটা কী হবে, এবং এই ফোকাসটার মধ্যে না কোনো এন্টারটেনমেন্টের জায়গা নেই। এটা খুব বোরিং এবং খুব প্রেশার নেওয়ার একটা কাজ। দ্বিতীয় কথা, আমি তোমাকে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে ধরো যারা আজ থেকে 5 বছর 10 বছর বাদে কোনো একটা বিরিয়ানি না হোক যে কোনো ধরনের রেস্টুরেন্ট বা বিজনেস করবে, তারা কাদের দেখে শিখবে, তাদের কাছে কি এক্সাম্পল রাখছি সেটা খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে। সেটা হচ্ছে যে তারা কি এইটাই শিখবে যে আমি কোনো একটা ফুড চেন বা খাবারের রেস্টুরেন্ট করে আমি সেটাকে ডেভেলপমেন্ট করার বদলে, সেটার বদলে 4টে ছ্যাবলামি করব এবং এমন একটা জিনিস করব যেটা ফুড রিলেটেড নয়, মুখের মধ্যে চিকেন গুজে দেবো, ঠিক আছে? এগুলো জাস্ট বিরক্তিকর, এগুলো চিপ। এই স্তরে আমি নিজেকে
নিয়ে যেতেই চাই না। এবং তুমি মানে তোমার সাথে আমার অনেক দিনের যোগাযোগ, তুমি বুঝতেই পারছো যে আমি ওই জায়গাটাকে মেনটেন করার পক্ষপাতী, কারণ ওইটা বানিয়েছি কষ্ট করে, এবং মানুষ ওই ভালোবাসাটা দিয়েছে, সেটাকে খেলো করা যাবে না। এই যে জিনিসটা, এইটা আমাদের ওভারঅল কালচারকে খারাপ করছে। ওভারঅল কালচারকে খারাপ করছে এই কারণে, কারণ কালকে যদি কোনো আজকে ধরো যে স্টুডেন্ট, সে যদি ভাবে যে কালকে আমি একটা বিজনেস করব, সে যদি এই ধরনের পন্থাগুলো তার চোখে পড়ে, এটা করে বড় হওয়া যায়। সেই জন্য আমি বারংবার বলি যে যারা বিজনেসে আসবে বা যারা ছোটরা আমার দেখছি, সেটা এটা পথ না, এবং বিজনেস ইজ ভেরি বোরিং, এবং সেখানে প্রচুর পরিশ্রম আছে। বাইরে থেকে দেখলে মনে হবে যে ও একটা বড় গাড়ি নিয়ে বেরিয়ে চলে গেল, গাড়ির মধ্যেও যে কতটা প্রেসারে আছে সেটা যে যাচ্ছে সে যাচ্ছে। যাকে আমরা অনেক সিরিয়াস হয়ে গেছি, গভীর কঠিন কোশ্চেনে চলে এসেছি। নমস্কার। আমাকে না, ওটা কেমন? নমস্কার, আমি নিবেদিতা। ওই রিসার্চ এবং ডেভেলপমেন্ট নিয়ে টুকটাক কাজ করি আর কি, পুরো সুরভারতী টিমটার, আর প্লাস ওই সুরভারতী টিমেরই। আমি এমনি খুব ক্যামেরা সাই। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে অরিজিৎ বাবু এই তন্ত্র সাধনায় কতটা বিশ্বাস করেন, আর দুই, যদি উনি বিশ্বাস না করেন তাহলে ওনাদের সাথে কানেকশন কিভাবে তৈরি করেন? কানেকশন হচ্ছে যে সব ধরনের সব ফিল্ডের মানুষের সাথে যে কানেকশনটা, সেটা কিভাবে হয়, সেটা হয় হচ্ছে যে পডকাস্টের আগে আমরা 2-1 ঘন্টা এখানে আড্ডা করি, গল্প দিই, এবং ওই যে চায়ের আড্ডাটা হয় সেটা দিয়ে একটা অত্যন্ত পরিচিত হয়ে যায়। মানে ওটার জন্য আর খুব একটা এফর্ট দিতে হয় এরকম না, আর বাকিটা গল্প গুজবের মধ্যে দিয়েই হয়ে যায়। রইল পরে তন্ত্রের কথা, অনেক মানুষ বিশ্বাস করেন না। আমিও বললাম যে ব্যক্তিগতভাবে আমি কখনো যাইনি। এটার সাথে এটাও ঠিক যে এরকম অনেক তান্ত্রিক এসেছিলেন, সেই তান্ত্রিকের ভিডিও দেখে এমপি এমএলএ রয়েছেন বর্তমানে স্ট্যান্ডিং, এরম লোক নিজে আমাকে ফোন করে তার নাম্বার নিয়েছেন যে আমার ব্যক্তিগতভাবে এই সমস্যা হচ্ছে। আমাদের চ্যানেলে সব থেকে পপুলার শোগুলোর মধ্যে একটি শো, সায়েন্টিস্ট, গোটা বিশ্ব মহাবিশ্ব নিয়ে তার জ্ঞান আছে, তার হাতেও আমি স্টোন এবং আংটি দেখেছি। শুধু প্রশ্নটা আমার নয়, বেশিরভাগের সাথেই আমি কথা বলে রেখেছি, তারা তাদের নিজস্ব বিদ্যাটা নিয়ে কিন্তু যথেষ্ট কনফিডেন্ট, এবং তারা মনে করেন এটাই কাজ হয়। আমি যাইনি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, হয়তো আমার সিচুয়েশন হয়নি সেই জন্য যাইনি, বা সেম সিচুয়েশনে বহু মানুষ বহু রকম রিয়্যাক্ট করতে পারে। আমি হয়তো তান্ত্রিকের কাছে যাব না, আর 10টা লোক যেতেই পারে। আর আমার আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে SBSK ইন্টারভিউতে ডোনা গাঙ্গুলির ইন্টারভিউ, সেখান থেকে আজকে MLA MP থেকে আরম্ভ করে সমস্ত বড় বড় ব্যক্তিত্বরা আপনার চ্যানেলে এসেছেন। তো এই যে জার্নি অফ এক্সপিরিয়েন্স, এটা কেমনভাবে আপনি উপভোগ করছেন? উপভোগ করার তো সময় থাকে না, কারণ উপভোগ করতে গেলে কী করে উপভোগ করে, মানে বুঝলে, সাবস্ক্রাইবার সংখ্যা দেখলে এগুলো করে উপভোগ করা যায়, সেই সময়টা থাকে না। তবে ভালো লাগে যখন মানুষ এসে দেখা করে বলেন যে ওইটা দেখেছি। কখন ভালো লাগে? যখন একটা ক্লাস 2 বাচ্চা বলছে যে আমি স্পেস সায়েন্স নিয়ে পডকাস্ট দেখেছি, যখন, অর্থাৎ ওটা ওর থেকে এক্সপেক্টেড নয়, ওইটা দেখবে। যখন মৃণাল চক্রবর্তীর একটা মোটিভেশনাল ভিডিও, যেটা মূলত জেন জি কিংবা জেন মিলেনিয়ানদের নিয়ে করা বা তাদের মোটিভেট হওয়ার কথা, একটা 75-80 বছরের বৃদ্ধ মানুষ যখন এসে বলে যে ওইটা দেখে আমার খুব মোটিভেটেড লেগেছে, আমি নিজে কিছু একটা করতে চাই, যখন যে সাধারণ ক্যারেক্টারিস্টিক্স যে বয়সের তার উল্টো দিকে গিয়ে, উল্টো স্রোতে বয়ে গিয়ে মানুষগুলো এসে বলে যে আমি ওটা দেখেছি, তখন কিন্তু ভালো লাগে। কারণ একটা 2 ছেলে সে স্পেস সায়েন্স নিয়ে ভাবনা চিন্তা করবে, সে অবাক হয়ে যাবে চাঁদ কতটা বড়, এটা এক্সপেক্টেড নয়। কিন্তু এটা আমিও ভাবিনি কখনো ওই ছেলেটা ওই পডকাস্টটা দেখতে পারে। একজন 75 to 80, আমি তো এক্স্যাক্ট তার বয়স জিজ্ঞেস করতে পারবো না, দাঁত পড়ে গেছে, হাঁটতে পারে না, চুল সাদা, সেই ভদ্রলোক, ক্যান্সারের পেশেন্ট সর্বোপরি তিনি,
হ্যাঁ, তিনি যখন এসে বললেন যে আরে আমি এটা দেখে ভাবলাম তোমাদের মৃণালবাবুর ব্যাপারটা দেখে দারুণ লাগলো, আমার বাড়ির নিচে একটা ছোট দোকান আছে, আমি ঠিক করছি যে ওই দোকানটাতে আমি পরের দিনকে বসে বেশ কিছু জিনিসপত্র নিয়ে কিছু সেল করব, আমার সময়টাও কাটবে, যারা আসবে তাদের সাথে পরিচিতিও হবে। এই বয়সে একটা লোক যখন স্টার্ট করতে চাইছে এইটা ভালো লাগে। এই কারণ বাকি মানুষজন একটা সাবস্ক্রাইবার সংখ্যা হওয়ার পর লোকে এসে বলবে যে আপনারটা দেখেছি, আমি কৃতজ্ঞ তাদের প্রতি, এটা আমার পাওনা, কিন্তু এটা না খুব স্বাভাবিক ব্যাপার, যেটা হতেই পারে। কিন্তু এই যে ঘটনাগুলো যেটা স্বাভাবিকভাবে মানুষ সহজে বুঝতে পারে না, কিন্তু তখন যখন দেখি যে সেইটা মানে মানুষের কাছে অ্যাকসেপ্ট হচ্ছে, শুধু অ্যাকসেপ্ট হচ্ছে না, ওর জীবনে প্রতিফলিত হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই ভালো লাগে। এবং এটা জীবনের প্রাপ্তিও, এটাই প্রাপ্তি, এটা অবশ্যই প্রাপ্তি। মানে ডোনা গাঙ্গুলির যে ইন্টারভিউটি আপনি নিয়েছিলেন, আর ওইখান থেকে জার্নি, হ্যাঁ ওখান থেকে জার্নি বলতে ওখানে চেঞ্জেস হচ্ছে, এখন ইকুইপমেন্টস অনেক দামি, তখন এই যে ক্যামেরার পেছনে আনকাটি চলুক এসো, ওই ডোনা গাঙ্গুলির ইন্টারভিউ ছিল না, বাট ওখান থেকে ওই সময় থেকে ও আছে, অনেকগুলো ইন্টারভিউ ওই সময় করেছে। সো মানুষগুলো সব যে চেঞ্জ হয়েছে সেটা নয়, ওই সময় ডোনা গাঙ্গুলি শ্যুটটা জ্যোতির্ময় করেছিল প্রবাবলি, তো জনপ্রিয় ছিল। তখনকার থেকে এখনকার তফাৎ হচ্ছে, এক হচ্ছে মুখটা অনেক লোক বেশি চিনেছে, 2 হচ্ছে রিচ ভিউজ এটা অনেক বেশি বেড়েছে, 3 নম্বর হচ্ছে ইকুইপমেন্টস অনেক ইমপ্রুভ করেছে, কারণ এখন আমাদের এই পডকাস্ট যে কোনো প্রোডাকশানের সাথে পাল্লা দিতে পারে, মানে আমাদের পডকাস্টের প্রোডাকশান কোয়ালিটি যে কোনো কমার্শিয়াল টিভি চ্যানেলের সাথে পাল্লা দিতে পারে, সেই জায়গাগুলো হয়েছে। তবে ইচ্ছা বা ইন্টেন্স তখনও যা ছিল এখনও তাই আছে, এবং চেষ্টা বা ইচ্ছা আছে যে এইটা যেন বজায় রাখা যায়, 100তে যেন খিদে কমে না যায়, আরও ভালো ভালো এপিসোড করার ইচ্ছা যেন থাকে। আমি তৃপ্তি চক্রবর্তী বলছি, তোমাদের অরিজিৎদার মা। আজকে তোমার 100টা এপিসোড পডকাস্টের কমপ্লিট হলো, তার জন্য আমি খুবই আনন্দিত। আমার পক্ষ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল, ঈশ্বর তোমার মঙ্গল করুন, তুমি এইভাবেই এগিয়ে চলো। আমি অরিজিতের বাবা ব্রজ চক্রবর্তী। আমি অরিজিতের সমস্ত পডকাস্ট দেখি। অরিজিৎ অত্যন্ত দক্ষতার সহিত পরিচালনা করে, আমার খুব ভালো লাগে। এর জন্য আমি খুবই আনন্দিত এবং তোমাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তুমি আরও এগিয়ে যাও, আরও বড় বড় লোকের সান্নিধ্যে গিয়ে তাদের জীবন কথা তোমার দর্শককে শোনাও। তুমি তো এত মানুষকে এতদিন ধরে প্রশ্ন করছো, তারা তোমার প্রশ্নের উত্তর দিয়েছেন। আমি তোমার কাছে একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে তুমি তোমার বাবা মার উদ্দেশ্যে কি বলতে চাও? থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে। বাবা মা পাশে না থাকলে তো কোনো কাজই সম্পূর্ণ হয় না। 100তম এপিসোডের শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আর একটা হচ্ছে যে তোমাদের বলার জন্য হচ্ছে যে মাকেই বলবো যে একটু টেনশানটা কম করতে হবে, কারণ আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, সব বিষয় নিয়ে টেনশান করলে শরীর খারাপ হলে তখন কিন্তু আমাকে নিয়ে টেনশান করার জন্য যদি শরীর খারাপ হয় তখন আমারই আলটিমেটলি বেশি সমস্যা হবে। তো সুতরাং আমাকে নিয়ে একদম চিন্তা করার কিছু নেই। বাকি আমার এই যে এত বন্ধুবান্ধব বা আমাদের যারা কলিগস বা টিম রয়েছে তারা সবাই আমরা একসাথে কাজ করি, সুতরাং একদম চিন্তা করার কিছু নেই। আর আরও একবার অনেক অনেক ধন্যবাদ, কারণ পডকাস্টের সময় যখন সকালে বেরিয়ে যাই বা অনেক সময় রাতে ঢুকি তখন তোমাদেরকেই সকালবেলা জেগে থাকতে হতো বা ঘুমিয়ে পড়তে দেরি হতো, সেগুলো একটু সহ্য করতে হয়েছে। সো এটার জন্য ধন্যবাদ। আর কি, এবার আমরা পরের প্রশ্নে যাই। তো নমস্কার, আমি মেনলি পডকাস্টে এডিটিং দেখি। তো আমাদের পডকাস্ট টিমের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে একটা কোয়েশ্চেন আমি স্যারকে করতে চাই, যেটা মেনলি আমরা এডিট করার পর বা পোস্ট প্রোডাকশানে দেখে থাকি, আমাদের দর্শকদের তরফ থেকে পেয়ে থাকি। মেনলি পলিটিক্যাল পডকাস্টের ক্ষেত্রে স্যার আমাদের অনেক দর্শক বা অনেকে কমেন্ট করে যে পলিটিক্যাল পডকাস্ট কেন হচ্ছে, আমরা পলিটিক্যাল যে ব্যক্তি আছে তাদের দেখতে চাই না,
বা কোনো পলিটিক্যাল পডকাস্ট হলে আমাদেরকে এরকম বলতে শোনা যায় আপনি এই পার্টির সমর্থন করেন তাই এই লোকটাকে এনেছেন। মানে কিছু কিছু দর্শক চায়, পছন্দ করে যে পলিটিক্যাল পডকাস্ট হোক, কারণ আলটিমেটলি তো আমরা তাদের থেকেও শুনতে চাই। আমাদের মেন টার্গেট হচ্ছে বাঙালিদের আনা, তাদের কথা শোনানো, এবং আমাদের মেনলি রাজ্যটা চালানোর জন্য বা দেশটা চালানোর জন্য এই মানুষগুলোকেও তো দরকার। সুতরাং তাদের যে কথা সেটাও আমরা তুলে ধরতে চাই, কিন্তু অনেকে চান না শুনতে, অনেকে কমেন্ট করেন যে আমরা শুনতে চাই না, দেখতে চাই না। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? আমার মনে হয় যে এক তো হচ্ছে রাজনীতির যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারাই চালাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে যে যেদিনকে আমরা পলিটিক্যাল পডকাস্ট করব না, যেদিনকে ভোটের দিনকে লোকে ছুটি নেবে না, ভোটের লাইন দেবে না, সেদিনকে আমরা বুঝবো পলিটিক্সের কোনো গুরুত্ব নেই। আপনারা সকালবেলা থেকে ছুটি নেবেন, ছুটি নিয়ে ভোট দিতে যাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা লাইন নিয়ে ভোট দেবেন, আবার যখন সেই পলিটিক্যাল লিডার সামনে আসবে তখন স্যার 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 বলে সেলফি তুলবেন, বা কোনো দরকার পড়লে তার কাছেই যাবেন, দিয়ে আবার ফেসবুকে বা কিংবা ইউটিউবে এসে কমেন্ট করবেন যে এর কথা শুনবো না বা এদের কথা শুনবো না। সেটা হয় না, কারণ আলটিমেটলি বাস্তবটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সেটা আমাদের দেশে না, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীতে মূলত পলিটিক্যাল লিডাররাই চালাচ্ছেন। আপনারা যে জননেতাকে দেশনায়ক হিসাবে মনে করেন বা সত্যি যিনি জননেতা দেশনায়ক, তাদের বেশিরভাগ পলিটিক্যাল ফিগার। নেতাজি সুভাষচন্দ্র বসুও একজন পলিটিক্যাল ফিগার ছিল, ইন্দিরা গান্ধীও একজন পলিটিক্যাল ফিগার ছিল, জওহরলাল নেহরু, মোহনদাস করমচাঁদ গান্ধীও একজন পলিটিক্যাল লিডার ছিল, নেলসন ম্যান্ডেলাও একজন পলিটিক্যাল লিডার ছিল। এবং গোটা পৃথিবীর ইতিহাসে আগে থেকে দেখলে সম্রাট অশোকও তৎকালীন সময়ের একজন রাজনৈতিক ব্যক্তি ছিল বা রাজা ছিল। আরও উদাহরণ দিলে 1 ঘন্টা লেগে যাবে বা আরও 10 ঘন্টা লেগে যাবে। তো সুতরাং যেটা আমাদের সমাজকে চালাচ্ছে সেইটা ছেড়ে আমরা খুব পডকাস্ট করবো এটা হয় না, বরঞ্চ এটা এই হিসেবে দেখা উচিত যে স্ট্যাচারের লোকজন আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলটায় এসছে, তারা ইন জেনারেল আর কোনো ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে যায় না, তাদের এই কমার্শিয়াল টিভি চ্যানেলেই একমাত্র দেখা যায়। টিভি চ্যানেলে আমরা এমনিতে দেখি তারা ঝগড়া করতে দেখি, তাদেরকে ঝগড়া করতে দেখি, আমাদের এখানে সুস্থভাবে কথা বলতে দেখেছি। এটাই আমাদের কারণ ছিল যে তারা এখানে এসে সুস্থভাবে কথা বলুক, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ডেমোক্রেসি, একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে সব ধরনের রাজনৈতিক দলের কথা শোনা হবে, এটাই সুস্থ স্বাভাবিক, মানে আমার বুদ্ধি বলে। সুতরাং যারা পলিটিক্যাল দিকটা, পলিটিক্সের কথা শুনতে চান না, আমার মনে হয় যে ওই একটা খরগোশ আর সিংহের গল্প ছিল, যে সিংহ খেতে এলে খরগোশ চোখ বুজে নেয়, ভাবে যে সিংহ তাকে দেখতে পাচ্ছে না। তো এটাই, যারা চায় না যে পলিটিক্যাল কোনো কথা শুনবো না, তারা কার্যত বাস্তবে থাকছে না। কারণ আপনি বাড়ি থেকে দরজাটা খুলে যখনই রাস্তায় পাটা বাড়াচ্ছেন, সেটাও কোনো না কোনো মিউনিসিপ্যালিটি কিংবা পঞ্চায়েত বানিয়েছে, এবং সেটার তত্ত্বাবধানেও আপনার কোনো পলিটিক্যাল নেতাই রয়েছে। তো সুতরাং ওটা ছাড়া, যেটা ছাড়া আপনি বাড়ির বাইরে পা দিতে পারবেন না, সেটা নিয়ে কথা যদি আপনি না শুনতে চান, তাহলে আপনি গোটা ভাবের জগতে বসবাস করছেন, তাহলে আপনার জঙ্গলে বাস করা উচিত ছিল, যেখানে আর জঙ্গলের মধ্যেও কোনো না কোনো দেশের অ্যাডমিনিস্ট্রেশন চলছে, সেখানেও পলিটিক্স চলে আসে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে রইল ওপরে যে আমাদের যেটা বলা হয় যে এই দল করছেন, দেখুন সেই অর্থে আমার মনে হয় যে আমি সিপিএম, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তিনটেই একসাথে করেছি। কারণ এখানে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের পডকাস্টও যথেষ্টভাবে হিট করেছে, এখানে দেবাংশু কিংবা আমাদের স্নেহাশিস চক্রবর্তী, মদন মিত্র, এনাদের পডকাস্ট রয়েছে, আবার শতরূপ সায়ন, এদের পডকাস্ট রয়েছে। আমাদের সিপিএমের খুব একজন বড় পরিচিত মুখ, তিনিও এসছেন, তার শ্যুটটা আমাদের হয়ে গেছে। তো সুতরাং ওইভাবে দেখতে গেলে তো আমি সব পার্টি একসাথে একসঙ্গেই করেছি। আমার মনে হয় না পৃথিবীতে এই 3টে পার্টি একসাথে করে চলতে পেরেছে এরকম কেউ আছে। আমাদের কাজ হচ্ছে তুলে ধরা। এবার কী হয় বলো তো, যখন যে যেটা দেখে তখন সে সেটা কিছু না বুঝে কমেন্ট করে দিল। ধরো কারোর তৃণমূলকে পছন্দ নয়, সে কমেন্টটা করে দিল, পরে হয়তো দেখলো যে বিজেপি কিংবা সিপিএম এসছে, বা কারো সিপিএমকে পছন্দ না বা বিজেপিকে পছন্দ না, ওটা দেখে করে দিল যে এই পার্টির লোকটা এলে আর দেবো না। আমি কিন্তু বাস্তবে এটাও দেখেছি, ওর পছন্দ মতো পার্টির লোক যখন এসছে তখন সে সেখানে গিয়ে খুব পজিটিভ পয়েন্ট লিখেছে এই রকম পডকাস্টই দেখতে চাই। আবার ওই অন্য পার্টির একটা লোকে এসে লিখেছে যে এই লোকটাকে আমি দেখতে চাই না, এই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিলাম। তো সবটাই যে আপনাদের ব্যক্তিগত মতামত অনুযায়ী হবে সেটা না, আপনার বাইরেও পৃথিবী রয়েছে, সেই অনুযায়ী হবে। তথাপি আমার মনে হয়
সব দল বা বিভিন্ন চাপ, পলিটিক্যাল পডকাস্ট করতে গেলে অনেক চাপ আসে, সব দল বা বিভিন্ন চাপ কাটিয়ে আমরা যেটা করেছি সেটা আমরা কন্টিনিউ করব। পলিটিক্যাল নেতারা এসে এখানে আগেও বলেছেন, আমার মনে হয় ভবিষ্যতেও বলবেন। আপনাদের যদি মনে হয় যে এরম কোনো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো বা যে ধরনের প্রশ্নগুলো আমাদের করলে বেটার হয়, সেইটা আপনারা আমাদের কমেন্ট করে যদি জানান, আমরা সেইটা করার আপ্রাণ চেষ্টা করব। তথাপি যারা যারা আমাদের এখানে কমেন্ট করেছেন বা যারা যারা আমাদের চ্যানেল দেখেন, সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ হোক, আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। কারণ আপনারা অন্তত আমাদের দেখেন বলেই আমরা এই জায়গাটায় আসতে পেরেছি। এটা ম্যাটার করছে না যে আপনারা কি কমেন্ট করছেন। পজিটিভ হলে আমরা পজিটিভলি নিই, নেগেটিভ হলে আমরা সেটা সেই নেগেটিভ পয়েন্টটাকে কী করে পজিটিভ করতে হয় সেইটা ভাবার চেষ্টা করি। আপনারা তার মধ্যেই হয়তো বলেছেন যে পলিটিক্যাল লোককে আনলে চ্যানেল দেখব না, এরকম কয়েকজন করেছেন, সেটা আমরা গ্রহণ করলাম না। তার কারণটা এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম। তবে আপনারা যে এই কমেন্টটাও করেছেন তার জন্য কিন্তু আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। কারণ আপনারা দেখেছেন, ভালোবেসেছেন। কোনো সব মতামত হয়তো আমরা গ্রহণ করতে পারবো না, কিন্তু আপনারা দেখছেন, ভালোবাসছেন, কিংবা আমাদের জন্য সময় দিচ্ছেন, এটার জন্যও আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, বা আমি ব্যক্তিগতভাবে আমার পুরো টিম আপনাদের কাছে কৃতজ্ঞ। সৌভিক দাস বলে একজন দর্শক রয়েছেন, তো উনি প্রশ্ন করেছেন যে মানে আপনার গানটা কবে আসবে। মানে উনি আপনার গানের ফ্যান, দেখেই বোঝা যাচ্ছে প্রশ্ন দেখে। উনি প্রশ্ন করেছেন যে পডকাস্ট তো শুনছি, তার সাথে আপনার গান বা আপনার কণ্ঠ আবার কবে শুনতে পাবো। থ্যাংক ইউ সৌভিক। প্রথম কথা হচ্ছে যে বিক্রম জানে যে আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের 2-3টে গান রেডি হয়ে আছে অডিও শ্যুট করার জন্য। যে টাইমগুলো হচ্ছিল সেগুলো টাইমগুলোতে মানে যখন আমাদের কো আর্টিস্টদের হচ্ছে, কো অ্যাক্টর অ্যাক্ট্রেসদের, তখন আমার হচ্ছিল না, বা যখন আমার হচ্ছিল তখন ওদের হচ্ছিল না। এই করতে করতে প্রজেক্ট পিছিয়ে গেছে। গান রেডি আছে, গান করব। তবে ডেফিনেটলি আগে যতটা মিউজিক ক্রিয়েশনের কন্টেন্টে সময় দেওয়া হতো ততটা হয় না। আর মিউজিক ইজ এ ভেরি সিরিয়াস টপিক। কারণ যত যাই হোক, লোকে বলে যে গুনগুন করে গান গেয়ে ফেললাম, সেটা নয়। গান একটা প্রচণ্ড কঠিন বিষয়, প্রচণ্ড অনুভবের বিষয়। এবং একটা গানের একটা মিউজিক ভিডিও করতে গিয়ে আমাদের এরকমও হয়েছে 4 থেকে 5 দিন লেগেছে অডিও ভিডিও সমেত। তো সেটা ম্যানেজ করে, এটা আমারই দুর্বলতা, টাইম ম্যানেজমেন্টের অসুবিধা বলতে পারো, যে করা হয়ে উঠছে না। তবে ডেফিনেটলি খুব শীঘ্রই আসছে। আর একদমই গান থামিয়ে দেওয়ার কোনো প্ল্যান, ইচ্ছা বা এরকম কোনো ব্যাপারই নেই। হ্যাঁ, জাস্ট কন্টেন্ট পোস্ট করতে লেট হচ্ছে, ওটা হয়ে যাবে, অসুবিধা নেই। তখন আমি জানিয়ে দেবো এবং আশা করবো তোমরা সেটা পছন্দ করবে। নেক্সট আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে উনিও ওনার জীবনের একটা কথা শেয়ার করেছেন। যে উনি বলেছেন যে উনি আমাদের পডকাস্ট দেখেন, মেনলি মোটিভেশনাল পডকাস্টগুলো ওনার খুব ভালো লাগে, কিন্তু ওনার বয়স হয়ে গেছে, বলছে ওনার বয়স হচ্ছে 42 বছর। তো উনি বলতে চাইছেন যে ওনার আশেপাশের লোকজনকে দেখেন, অনেক বন্ধুরা সফল হয়েছে, সেটেলড হয়ে গেছে, অনেকে বিয়েও করে ফেলেছেন এমনকি। তো ওনার প্রশ্ন হচ্ছে এটা যে ওনার নিজেকে দেখে মনে হয় যে উনি এখনও কিছু করতে পারেননি। তো ওনার প্রশ্ন হচ্ছে তাহলে কি উনি ব্যর্থ? না, একদমই না। ব্যর্থতা বা সাকসেসের অনেকগুলো মাপকাঠি আছে। আপনি যদি দেখেন যে মুকেশ আম্বানি একটি ইন্টারভিউ দিয়েছিল, সেখানে সে বলেছিল যে আজকের ম্যাচুরিটি নিয়ে আমি যদি ইয়ং বয়সে পৌঁছে যেতাম, তাহলে রিলায়েন্স আজ থেকে বা আজকের অবস্থার থেকে 10 গুণ বড় হতো। তা এই আফসোস শুধু আপনার নেই, মুকেশ আম্বানিরও আছে। আমি কেন এটা বললাম, দেখতে হবে যে ওই স্বপ্নগুলো দেখতে তো ভালো লাগে, অমুক লোক অতটা করেছে বা ইত্যাদি করেছে, কে কোথা থেকে শুরু করেছে। ডেফিনেটলি আমরা সবাই অতটা ফরচুনেট নই যে সবাই এক জায়গা থেকে শুরু করব। তাই কেউ যদি ধরুন মনে করলো যে আমি একদম হাওড়া পৌঁছবো, এবং একজন শুরু করলো দিল্লি থেকে হাওড়া আসবে, আর আরেকজন শুরু করলো লিলুয়া থেকে হাওড়া আসবে। লিলুয়া থেকে যে হাওড়া আসবে সে অনেকটা এগিয়ে শুরু করেছে এবং তার যাত্রাপথটা অনেক সোজা। তো আমার মনে হয় যে ওইভাবে ব্যর্থতা কিংবা সাকসেস ভাবার কোনো কারণ নেই। কারণ আপনার চোখে অনেক সাকসেসফুল মানুষই আছেন যারা হয়তো এখন শান্তিতে রাতে ঘুমোতে পারছেন না, যারা হেলথ ইস্যু নিয়ে ভুগছেন, আরও পৃথিবীর নানা সমস্যায় জর্জরিত রয়েছেন। তাই ওইভাবে নিজেকে ব্যর্থ ভাববেন না।
আপনার পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কোনটা বেস্ট করতে পারেন সেটা দেখুন। আমার মনে হয় আপনি এখনও যথেষ্ট সাকসেসফুল। তার কারণ হচ্ছে এটাও জেনে রাখবেন যে পৃথিবীর বহু মানুষের কাছে, বহু দেশের বহু কোটি মানুষের কাছে মোবাইল ব্যবহার করার আতিশয্যটুকুও নেই। আপনি সেটা করতে পারছেন। আর তার থেকেও বড় কথা, বহু মানুষের কাছে আঙুল নেই যে আঙুল দিয়ে তারা এই কমেন্টটা করবেন। তা আমরা ভাগ্যবান যারা এখনও পর্যন্ত সুস্থভাবে বেঁচে আছি। বাকিটা আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই খুব ভালো কিছু করতে পারবেন। নেক্সট আমাদের পৌলমী দে, উনি কমেন্ট করেছেন যে আপনাকে আমি দেখেছি সুরভারতীর কনভোকেশনে, ওখানে আপনার সাথে ছবিও তুলেছি আমি। আপনাকে সামনে থেকে দেখে আমার অনেক খুব ভালো লেগেছে। আপনার সব থেকে বড় বিষয় যেটা লেগেছে সেটা আপনি খুব ডাউন টু আর্থ। তো আপনার কাছে এটাই প্রশ্ন যে এই যে সাফল্য, স্বীকৃতি, এসবের বাইরে যদি আপনাকে বলা হয় কোনোদিন অর্জিত হয়ে থাকতে, তখন আপনি কেমন মানুষ হিসেবে বাঁচতে চান? আমি ডেফিনেটলি ওইরকমভাবেই থাকি। আর দ্বিতীয়ত আমি মনে করি না যে গোটা পৃথিবীর বুকে মানুষ যা যা করছে সেই অর্থে আমি বিশাল কিছু সাকসেস পেয়েছি। আমার নর্মাল লাইফ ওইভাবেই কাটে। আর জীবনে যে কটা দিন আমরা বেঁচে থাকতে পারি তারপরে যেটা রেখে যাই সেটা হচ্ছে একটা স্মৃতি। সেই স্মৃতি কিংবা সেই পুরনো কথা মনে রাখাতে আমি কিভাবে মানুষের কাছে মনে থাকবো সেটা কিন্তু মানুষ আমার ব্যবহারের মাধ্যমেই হবে। অনেক কেউ যদি বলে যে এই লোকটা একদম ব্যবহার খারাপ ছিল, সেটা ডেফিনেটলি আমার কাছে ভালো হবে না। তো সুতরাং এটা আমার কোনো বিশেষ গুণ বা ইত্যাদি আমি বলবো না। এটা আমি নিজে যত বড় বড় মানুষদের দেখেছি, কারণ আমাদের এখানে তো পডকাস্টের অতিথি হিসেবে এরকম বহু মানুষ এসছেন যারা আমার থেকে অনেক গুণে সফল, যারা যত বড় বা যত বেশি গুণী হয়েছে তাদের ডাউন টু আর্থ কিংবা তাদের হাম্বলনেস তত বেশি হয়েছে বলেই আমি দেখেছি। এটা আমি যে শুধু আমি বলছি না যে আপনারা বলেছেন আমি বিশাল বিনয়ী হয়ে বলছি, সেটা নয়। বাস্তবে আমি বলছি যে যত বেশি গুণী মানুষ, সেটা পলিটিক্যালি যারা সাকসেসফুল, ক্যাবিনেট মিনিস্টার অফ দ্য ক্যামেরা বসে গল্প করে বলেছে যে বাড়ি ফেরার সময় আমরা যখন বলেছি যে স্যার চায়ের জন্য কাপ অ্যারেঞ্জ করার কথা বলছি পাশ থেকে, সে শুনতে পেয়ে বলছে আরে না দরকার নেই, নর্মাল কাগজের কাপে নিয়ে চলে এসো। মানে এই রকম হাম্বলনেস গোটা ভারতবর্ষের বুকে একটা ইনড্রাইভের ইন্ডিয়া হেড এসছিলেন, 7 থেকে 8 ঘন্টা ধরে আমরা এপিসোড শ্যুট করেছি। সে বাড়ি যাওয়ার জন্য নিজে ইনড্রাইভ বুক করেছে। যখন গাড়ি এসছে ড্রাইভারকে, ইনড্রাইভের হেড, স্যার এদিকে আসুন তাহলে আমার দরজাটা খুলতে সুবিধা হবে, এইটা বলেছে। এগুলো চোখের সামনে দেখা। তো সুতরাং আমার মনে হয় এই ডাউন টু আর্থটা হয়ে মানুষের যে কেউ যাদের মুখ পরিচিত তারা উপকার করছে সেটা নয়, এটা আমার নিজের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা আমি যে শুধু অনুভব করেছি সেটা নয়, আজকে আমি এটা বিশ্বাস করি, আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি যে যারা যত বেশি সফল তারা তত বেশি, তাদেরকে দেখলে বোঝাই যাবে না যে তারা এই সফলতাটা অর্জন করেছে, হয়তো এই কারণেই তারা সফল। এরপর যে কোশ্চেনটা রাখবো অনির্বাণ ঘোষ করেছেন। তো উনি বলেছেন যে তোমার জীবনে কি কখনো ফেলিয়ার এসেছে? ফেলিওর দেখো বিক্রম বা অনির্বাণ বাবু, ফেলিওর তো সব সময়ই আসে। আমরা যেটা চাই সেটা কি হয়? ধরো আমরা যেটা এপিসোড প্ল্যান করি সেটা কি হয় না, সেটাও একটা ফেলিওর। সব ক্ষেত্রে যা প্রজেক্ট বা যা কাজ আমি জীবনে করতে গেছি সবগুলো কি সফল? না। মানুষ সুরভারতীকে জানে, সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্র আজকে একটা একটা মার্ক গোটা দেশের মধ্যে। যদি একটা মানদণ্ড করা হয়, সুরভারতী একটা মাপ হতে পারে কালচারাল সেক্টরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুরভারতীতেও আমরা যা ভেবেছি সব কি হয় না। তো আমার মনে হয় যে এটা খুব বেশি লাইফের একটা পার্ট। যদি বলো যে ওভারঅল ফেলিওর, না, এখনও পর্যন্ত ওভারঅল পুরো ডুবে গেছি, পুরো ফেলিওর সেটা এখনও হয়নি। সেই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকি। সেটা না স্টুডেন্ট লাইফে হয়েছে না প্রফেশনাল লাইফে হয়েছে। তবে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই এটা বলা চলে যে আমরা
100খানা চেষ্টা করলে 10টা সফল হয়, 90টা ফেলিওর হয়। আর তুমিও দেখেছো যে আমরা যতবার এপিসোড করেছি প্রচুর শ্যুট রয়েছে যেগুলো আমরা ফেলে দিয়েছি, এবং প্রচুর প্ল্যান রয়েছে, প্রচুর এপিসোড রয়েছে যেগুলো আমরা করতে পারিনি বা চেষ্টা করেছি, ভেবেছি ভিউ হবে, সেটা হয়নি। সেটা মিউজিক ভিডিওর ক্ষেত্রে হয়েছে, সেটা হয়তো স্টক মার্কেট চ্যানেলের ক্ষেত্রে হয়েছে, অনেক ক্ষেত্রে আমাদের পডকাস্টের ক্ষেত্রে হয়েছে। আমরা ভেবেছি যে এগুলো অনেক ভিউ হবে, সেটা হয়নি। আবার যেগুলো ভাবিনি সেগুলো ভিউ হয়ে গেছে। তো সুতরাং আমার মনে হয় এটা একটা বিষয়। আর এটা ঠিক যে পডকাস্ট, সুরভারতী বা আমাদের আজকের ডেটে বিরিয়ানিজম, এগুলোর বাইরেও আমরা যে একদম অন্য কিছু চেষ্টা করিনি তা নয়। এবং এই 3টে চেষ্টা দেখে খুব সাকসেসফুল মনে হতে পারে, কিন্তু এর বাইরে আরও 30টা চেষ্টা সত্যি ফেল করেছে। ফেল করার পর আমরা বোঝার চেষ্টা করেছি যে কেন এটা ফেল করলো, এবং এইটা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীকালে কোনটা ঠিক করা যেতে পারে। তা আমার মনে হয় যে হ্যাঁ, ওভারঅল আমি পুরোপুরি ডুবে গেছি, পুরোপুরি ফেল করে গেছি, কিছু কাজ নেই, কাজ করার মতো কিছু নেই, এরম সিচুয়েশান আসেনি। বাট লাস্ট 5-7 বছর এরকম হয়েছে যে 90% কাজ বা প্ল্যান বা থট সেটা ওয়ার্ক করেনি, 10% ওয়ার্ক করেছে, তাতেই এত মানুষ দেখছেন। তাহলে কারো যদি ধরুন এরকম ফেলিয়ার আসে, তাহলে তাকে তখন কি মেন্টালিটি রাখা? ওটা হচ্ছে একটা কথা মনে রাখতে হবে, ওয়াক্ত নিকাল জায়গা, এই সময়টা চলে যাবে। এটা শুধু ফেলিয়ারের ক্ষেত্রে না, এটা সাকসেসের ক্ষেত্রেও বাস্তব, এই সময়টা চলে যাবে। তো সুতরাং কোনোটাই পার্মানেন্ট টাইম না। এই যে ইউটিউবে এখন যে পডকাস্টের ট্রেন্ড চলছে, 5 বছর বাদে এই ট্রেন্ডটাও থাকবে না। আমরা নিজেরা যদি নিজেদেরকে ইভলভ না করতে পারি, পরিবর্তন না করতে পারি, এই একই রকম এপিসোড বানিয়ে 5 বছর বাদে আমরাও টিকতে পারবো না। সুতরাং ফেলিওর হলে বুঝতে হবে যে কোথায় কোথায় দিকে গণ্ডগোল হলো, সেটাকে চেঞ্জ করে ফিরে আসা সম্ভব। সাকসেস হলেও কিন্তু এটা বুঝতে হবে যে এটা পার্মানেন্ট নয়, এটা যেন মাথায় চড়ে না বসে। এই নাম্বার অফ সাবস্ক্রাইবার এটা আমার পৈতৃক সম্পত্তি নয়। আমি যদি এদেরকে সঠিক জিনিস ডেলিভার না করতে পারি, কেউ থাকবে না তোমার সাথে। স্যার, আমার প্রশ্নগুলো তো আমি করলাম, এবার আমাদের বাকি যে টিম মেম্বার আছে তাদের মধ্যে কয়েকজন আপনাকে কিছু প্রশ্ন করতে চায়। ঠিক আছে, সবার প্রশ্ন নেওয়ার ইচ্ছা ছিল, বাট সেটা হলো না। বাকি যারা আছে তারা করুক। আমাদের 100 নম্বর এপিসোড কমপ্লিট হয়ে গেছে, এটা 101 নম্বর এপিসোড। ইন্ট্রোডাকশন দিতে হবে। আমি সৌভিক। আমি সৌভিক বলবো। নমস্কার, আমি সৌভিক, এটাই ক্যামেরা। নমস্কার, আমি সৌভিক। আমার একটা কোশ্চেন আপনার কাছে। আমরা 100 নম্বর এপিসোড কমপ্লিট করলাম, এখানে অনেক গেস্ট এসেছেন এবং অনেক টপিকের ওপর আলোচনা হয়েছে, এবং সেখানে আপনার ব্যক্তিগত কোনো ইচ্ছা আছে যে এই গেস্টটাকে পেলে আমার এই চ্যানেলের একটা মনে হবে যে প্রপার সাকসেস পেলাম? যোগাযোগ তো তুমিই করো, প্রেসার তো তুমি নিলে নিজের হয়ে। ব্যাপারটা হচ্ছে আমি অরিজিৎ চক্রবর্তী, আর আমিও অরিজিৎ, আর বাংলার এই মুহূর্তে প্রবাবলি সবথেকে পপুলার লোক। তুমি অনেকবার জিয়াগঞ্জে মূর্ছনা মিউজিক একাডেমির ওনার শিক্ষকের সাথে কথা বলেছো। আমার ইচ্ছাটা তুমি বুঝে গেছো। তুমি চেষ্টা করো, যদি কনভিন্স করতে পারো তাহলে এটা দর্শকদেরও বলা রইলো, আপনাদের যদি ইচ্ছা থাকে কমেন্ট করুন, বাকি প্রেশারটা তোমার ওপর থাকছে। আমি নিজেই মানে প্রশ্নটা করে ভুল করে ফেললাম। এবার তোমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে হবে। সো তোমার চাপ তুমি নিলে। নমস্কার, আমি মনোজিৎ, পডকাস্টের ক্যামেরা ডিপার্টমেন্টে আপাতত আমি রয়েছি। তো অরিজিৎ দা, তোমাকে একটা কোয়েশ্চেন করব। এই পডকাস্ট যে শ্যুটগুলো হচ্ছে, এটাতে তোমার সব থেকে ডিফিকাল্ট কোনটা লাগে বা ইন্টারেস্টিং কোনটা লাগে? ইন্টারেস্টিং তো মানে লোকগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে, মানে যাদেরকে টিভি কিংবা ডিজিটাল মিডিয়াতেও দেখে অভ্যস্ত, তাদের সাথে যখন কথা বলি, দিয়ে দেখি এই মানুষটাকে যেরকমভাবে দেখি ঠিক তার উল্টো। হ্যাঁ, সেটা একটা প্রচণ্ড ইন্টারেস্টিং ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে, যেমন ধরো আমার খুব এখনও মনে রয়েছে যে
দিলীপ ঘোষের পডকাস্ট হচ্ছে তখন নির্বাচনের সময়, এবং দিলীপ ঘোষ তখন একদম খুব উত্তেজিত গরম গরম বক্তৃতা দিচ্ছেন, এবং তুমি তখন স্টুডিওতে ছিলে। হ্যাঁ, দিলীপদা তখন এসছিলেন এবং এসে মানে ভোট ছাড়া গল্প গুজব করে ফার্স্ট শ্যুটের আগে আধ ঘন্টা গল্প গুজব করে, মানে দেখলে বোঝাই যাবে না যে এই লোকটাই এরকম গরম গরম বক্তৃতা দেয়। বা এই যে মদন মিত্র এলেন, হ্যাঁ, বিফোর শ্যুট আমাদের এত গল্প গুজব ইয়ার্কি বা আফটার শ্যুট। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো অন্যান্য ফিল্ডেও যখন সিনেমাটিস্টরাও এসছেন বা ইত্যাদি, এটা খুব ইন্টারেস্টিং লাগে। রিয়েল মানুষটাকে চেনা যায় ওর বাইরে, ঠিক আছে, যেটা অন স্ক্রিন ইমেজ তার বাইরেও যে অফ স্ক্রিন ইমেজ যখন গল্প আড্ডা হয়, যখন আমাদের মন্ত্রী এলেন স্নেহাশিস চক্রবর্তী, হ্যাঁ, এই যে গল্প আড্ডাটা, এটা ওরকম গুরু গম্ভীর ইমেজ ছেড়ে বেরিয়ে আসা। বা তুমি আমাদের সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেবের কথা ভাবো। হ্যাঁ, শ্যুটের সময় হাসি ঠাট্টা করতে করতে আর কি করতে করতে একবার করে ব্রেকে, মানে এই মানুষগুলোকে তো অন্যরকম, হ্যাঁ, পার্সোনালিটি থেকে বসতো। হ্যাঁ, সেখানে মানে আমাদের সাথে সেই লোকটা গল্প করছে, চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, হ্যাঁ, বোঝাই যাবে না যে এই এত রেগে গিয়ে টিভিতে বাইট দেয় বা মঞ্চে বাইট দেয়, ঠিক আছে। বা অনেক সময় তোমার অন্যান্য প্রফেশনের যারা আছে, এটা কিন্তু ইন্টারেস্টিং। আর সব থেকে ক্রিটিক্যাল, হ্যাঁ বলো কি বলছিলে, এই শ্যুট করার সময় তোমার ডিফিকাল্ট কোনটা? ডিফিকাল্ট হচ্ছে এই আলোটা। আমাকে অনেকে বলেছে যে তুই শ্যুটে ঘুমিয়ে যাস না। আমি না ভাবতাম যে শ্যুট মানে দুপুর 12টার সময় আমার নর্মালি ঘুম পায় না, আমি পডকাস্ট করতে গেলে আমার কেন ঘুম পেয়ে যায়, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীর যখন যে কোনো প্রান্তে যখন যে কোনো টাইমে আমি পডকাস্ট করতে যাচ্ছি আমার ঘুম পেয়ে যাচ্ছে কেন। পরে বুঝলাম এই যে আলোটা আছে, এই টানা পড়ার জন্য আমার চোখটা ছোটো ছোটো হয়ে যায়, এইটা একটা অসুবিধা, ডিফিকাল্ট। আর একটা ডিফিকাল্ট হচ্ছে যখন কেউ বেশি বকে, মানে একটা উত্তর 5 মিনিটে হয়ে যায়, সেটা অনেক অতিথি আছেন যারা 30 মিনিট ধরে টানে, তখন নিজে সত্যি একটু ঘুম পেয়ে যায়। তো ওই ঘুমটা আটকানো অন স্ক্রিন, ঘুমোনো যাবে না, এটা একটা ডিফিকাল্ট। বা ধরো আমার ভাল লাগছে না, আমি খুব বোর হচ্ছি, কিন্তু তা সত্ত্বেও হেসে আচ্ছা এইটা বলাটা, এইটা কিন্তু খুব ডিফিকাল্ট। তো এইগুলো মিলিয়েই সব কিছু নিয়েই চলতে হয়। আর একটা হচ্ছে যে বর্ষাকালে কলকাতার ট্রাফিকে টাইমে পৌঁছানো, এটা একটা ডিফিকাল্ট। কারণ আমার এখনও মনে রয়েছে, বা তোমারও মনে থাকবে, যে বর্ষাকালে এরকমও হয়েছে যে এখান থেকে আমাদের সল্টলেক যেতে শ্রীরামপুর থেকে কখনো কখনো 3-3.5 ঘন্টা লেগে গেছে। সুতরাং টাইমে ওখানে পৌঁছানো, অ্যারেঞ্জ করা, এটা একটা ডিফিকাল্ট লাগে, বাকি ইটস ওকে। আচ্ছা, আমি মানে একদম শেষের দিকে চলে এসেছি। কিছু প্রশ্ন তোমাকে কিছু মানুষ করেছেন, যারা নিজেদের বলেইছিলাম স্ব ক্ষেত্রে তুমি মানে পরিচিত, খুবই ফেমাস, এরকম বহু লোককে ইন্টারভিউ করেছো। তাদের মধ্যেই কিছু মানুষ কিছু প্রশ্ন তোমার কাছে রেখেছেন, যেহেতু এই এপিসোডে তুমি গেস্ট, তোমারই শোতে। পাহাড় থেকে এই মুহূর্তে ভিডিওটা করছি। অরিজিৎ, তোমার কাছে আমার একটা খুব গুরুত্বপূর্ণ এবং দামি প্রশ্ন, যে প্রশ্নটা আমার মনে হয় প্রচুর ইয়াং জেনারেশন এবং মানুষ সবাইকে এই প্রশ্নটা অনেক হেল্প করবে, উত্তরটা অনেক হেল্প করবে। বেসিক্যালি তুমি একদিকে সুরভারতী ইনস্টিটিউট চালাও, বিশাল বড় ইনস্টিটিউট, আলাদা করে সুরভারতীর ব্যাপারে বলার কিছুই নেই, সবাই জানে। সুরভারতী চালানোর পর তুমি বিরিয়ানিজম বলে একটি বিরিয়ানির দোকান চালাচ্ছ, এবং তার পাশাপাশি একটা পডকাস্ট চ্যানেলও চালাচ্ছ, এবং এছাড়াও তুমি আরো বিভিন্ন ভেঞ্চার্সের সঙ্গে জড়িত। এই যে এতগুলো কাজ এই বয়সে তুমি করছো, এতগুলো কাজ করার সময় নিশ্চয়ই হচপচ হয়ে যায় অনেক কিছু। কিভাবে তুমি তোমার টাইমকে ম্যানেজ করো, কি করে টাইম মেনটেন করো? তোমার টাইম ম্যানেজমেন্ট শিডিউলটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো, তাহলে আমাদের জন্য সেটা খুব লাভজনক একটা উত্তর হবে। গৌরব, থ্যাংক ইউ ভেরি মাচ পাহাড় থেকে ভিডিও করার জন্য, পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য কনগ্রাচুলেশন। আর থ্যাংক ইউ আর একটা কারণে, সেটা হচ্ছে যে আমি আজকেও যেটা আলোচনা করছিলাম, যেই পডকাস্টের প্ল্যানটা তোমার ঘরে বসে একসাথে আমরা দুজনে করেছিলাম। টাইম ম্যানেজমেন্ট, ইউনো, যে আমরা কখন গল্প করার সময় পাই, রাত্রিবেলা 12টা 12:30 বেজে যায়। অ্যাকচুয়ালি আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে গুড লাইফ অ্যান্ড আ বিগ কেরিয়ার, এই দুটো একসাথে হয় না। এটা অনেকেই আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তাদেরকে বোঝাবার বা ভুল বোঝাবার চেষ্টা করে, যে মানে 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করে একটা জীবনে এক্সেলেন্ট কিছু হওয়া সম্ভব, ভালো কিছু হওয়া সম্ভব, বাট এক্সেলেন্ট করতে গেলে ওই
টাইমের হিসাব রাখলে হবে না। আমার ক্ষেত্রেও সেটা থাকে না। আমরা 12 থেকে 14 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ আমাদের প্রতিদিনের পরিশ্রম থাকে। সুতরাং টাইম ম্যানেজ বলতে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি নিজেও ব্যক্তিগতভাবে করে উঠতে পারি সেটা নয়, কারণ আমাকেও একটা নির্দিষ্ট টাইম 7-8 ঘন্টা যেটা কাজের সময় তার বাইরে গিয়ে কাজ করতে হয়। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে এতগুলো দিক কী করে চলতে হয়। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি যে বড় টিমটা রয়েছে, আমরা টিমের সাথে বসে টাইম ভেঙে নিয়েছি যে হয়তো সোমবার ফার্স্ট হাফ আমরা সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রের কাজ করব, সেকেন্ড হাফ আমরা বিরিয়ানিজমের কাজ করব। মঙ্গলবার ফার্স্ট হাফ আমরা পডকাস্ট টিমের সাথে বসবো, সেকেন্ড হাফ আমরা হয়তো স্টক মার্কেট টিমের সাথে বসবো। তো এইভাবে টাইমটা ভাগ করার মধ্যে দিয়ে আমাদেরকে টাইম ম্যানেজ করতে হয়। কিন্তু সো কল্ড আমরা যে, তুমিও জানো, তোমার ক্ষেত্রেও, তোমার নিজের জীবনের ক্ষেত্রেও এটা সত্যি, আমরা যে একদম নির্দিষ্ট সময় ওই 7টা 7:30টার মধ্যে শেষ করতে পারি সেটা নয়। বেশিরভাগ দিনেই সকালবেলা 8টা মানে সকালবেলা 10টা 10:30 নাগাদ আমাদের কাজের স্কেডিউল শুরু হয় এবং সেটা রাত্রিবেলা 10টা 10:30 নাগাদ গিয়ে শেষ হয়। ইনফ্যাক্ট এখনও যে আমরা শ্যুট করছি 9:20 বাজে, আর এরপরেও কাজ রয়েছে। অনেক ক্ষেত্রে সেটা 12টা 12:30 অবধি পৌঁছে যায়। তবে টাইম বেশি দেওয়ার জন্য বা কাজের জন্য খুব একটা কষ্ট করতে হয় না। তার কারণ হচ্ছে যে কটা কাজের সাথে আমি জড়িত আছি সেগুলো আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে এটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা। এই যে টাইম ম্যানেজের ক্ষেত্রে অনেকে ভাবে যে টাইম কী করে ম্যানেজ করব। যদি কোনো মানুষ সেই কাজটার মধ্যে থাকে যে কাজটাকে সে সবথেকে বেশি করতে ভালোবাসে, আমার মনে হয় না তার টাইমের কথা খেয়াল থাকে। আমাদের সাথেও সেটা হয়েছে। তবে হ্যাঁ, আরেকটু বেটার করে টাইম ম্যানেজ করা যেতে পারতো যদি আমরা নিজেদের যে থিওরিটিক্যাল, নিজেরা সকালবেলা উঠে যে ভাবি যে এই সময় এটা করব, এই সময় এটা করব, সেটা যদি করা যেত। এখনও পর্যন্ত অনেক ক্ষেত্রেই যেটা চাই সেটা হয়ে ওঠে না, তবে এর মধ্যে দিয়ে মিলিয়ে ঝুলিয়ে চলে যাচ্ছে আর কি। অরিজিৎ, তুমি বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রশ্ন করো। আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করি। তুমি হয়তো জানো না, আজকে সমগ্র পৃথিবীর যেখানে যেখানে বাঙালি কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে, অনেক অন্ধকারের মধ্যে থাকা প্রচুর বাঙালির মনের আলো হয়ে দাঁড়িয়েছ। যেরকম সারাদিন প্রচুর খাবার খাওয়ার পরও নুন আর চিনির কিন্তু কোনোদিনও কেউ নাম নেয় না। তোমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা এপিসোড আজকে সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর নুন আর চিনির মতন মানুষের মনে ধরেছে। তোমার কি মনে হয় এই যে মানুষের জন্য তুমি এত কিছু করছো, এটাতে তোমার কি ফিলিংস? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ প্রশ্নের জন্য, এবং আরও থ্যাংক ইউ যে আমাদের পডকাস্টের যে জনপ্রিয়তাটা হয়েছে, যেটা আপনি সবসময় বলেন যে অরিজিৎ না থাকলে আমার সেই জনপ্রিয়তা হতো না। আমারও মনে হয় যে আপনি না থাকলে আমাদের পডকাস্টেরও এতটা জনপ্রিয়তা হতো না। আমরা দুজনেই দুজনকে অনেকটা এগিয়ে দিতে সাহায্য করতে পেরেছি। আর আরও একটা থ্যাংক ইউ, সেটা হচ্ছে যে এইগুলোর বাইরে গিয়ে ব্যক্তিগতভাবে আমার একজন ইন্সপিরেশনের মানুষ, কিংবা ব্যক্তিগতভাবে আমার একজন খুব পছন্দের মানুষ, যার কথা শুনলে পরের বেশ কয়েকটা দিন খুব মোটিভেটেড লাগে, সেই রকম মানুষ হওয়ার জন্য আর একটা থ্যাংক ইউ। সেটা হচ্ছে যে এই জীবনে বন্ধু তো বয়স বেছে হয় না, তো এমন একজন বন্ধু, গার্জেন, অভিভাবক হওয়ার জন্য যিনি নিঃস্বার্থভাবে ভালোবেসে আমাকে বিভিন্ন জায়গায় ডেকেছেন, নিয়ে গেছেন, এবং হয়তো আমাদের সম্পর্ক বা আমাদের পরিচিতিটা দীর্ঘদিনের নয়, কিন্তু এই কদিনের মধ্যেই আমার অন্যতম একজন অভিভাবক কিংবা প্রিয় মানুষ হওয়ার জন্য। এবার আসছি যে আমি আমার কি মনে হয়, আমি ব্যক্তিগতভাবে এরকম 10-12 জনের সাথে মিট করেছি, যাদের মধ্যে বেশ কয়েকজন বলেছিলেন যে আমার জীবনের সব আশা শেষ হয়ে গেছিলো এই ভিডিওগুলো দেখার মাধ্যমে ফিরে পেয়েছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষের কতটা ভালো লেগেছে বা মানুষ কি পেয়েছে জানি না, আমি তার থেকে অনেক বেশি ফেরত পেয়েছি। যখন বিভিন্ন জায়গায় যাই, সব ধরনের, সব বয়সের মানুষ এসে আমাকে বলেন যে পডকাস্ট দেখেছেন এবং দু একটা অ্যাপ্রিসিয়েশন
করে যে কথাগুলো বলেন, আমার মনে হয় যে স্পন্সর, অ্যাডসেন্স, টাকা পয়সা এগুলোর থেকে অনেক বেশি প্রাপ্তি আমার কাছে। মানে আমি যদি 1 দিয়ে থাকি তাহলে আমি 10 ফিরে পেয়েছি। এটা আমার ব্যক্তিগত মতামত বা আমার ব্যক্তিগত ফিলিংস বলতে পারেন। আর আরেকটা হচ্ছে যে যখন এমন কোনো এপিসোড আমি শ্যুট করি, সেটা কোনো মেন্টাল হেলথ নিয়ে হোক, সেটা কোনো সাইকোলজি নিয়ে হোক, কিংবা আমি রিসেন্টলি যেটা করলাম যে স্পেস সায়েন্স নিয়ে হোক, বিজনেস রিলেটেড হোক, এবং তখন এইগুলো তো আমি আমার নিজস্ব ভাবনা থেকে করি যে এই বিষয়গুলোতে বা এই ফিল্ডগুলোতে আমার ইন্টারেস্ট ছিল, এই ফিল্ডগুলো নিয়ে আমি আলোচনা করব। কিন্তু যখন সেই আলোচনাগুলোর পর দেখি যে আমার ক্যামেরার ওপারে যারা দর্শক রয়েছেন তারাও বারবার বলছেন যে এগুলোই তারা জানতে চান, তারা জিওপলিটিক্স বুঝতে চান, তারা এআই বুঝতে চান, তখন আমার মনে হয় যে আমার সাথে আমার যারা দর্শক রয়েছে তাদের মেন্টালিটির অনেকটা ম্যাচ রয়েছে, তাদের সাথে মেন্টালিটির আমার মানসিকতার অনেকটা সিমিলারিটিস রয়েছে। তো আমার মনে হয় যে আমি না চাইতেই বহু মানুষকে না দেখে না পরিচিত হই বন্ধু হিসাবেও পেয়ে যাই, যারা আমার মতোই ভাবেন, যারা আমার মতোই ওই বিষয়গুলোতে আলোচনা শুনতে পান। তো সুতরাং মানুষের বা অন্যান্য দর্শকদের প্রাপ্তির থেকেও আমার ব্যক্তিগত প্রাপ্তির ঝুলি অনেক বেশি, এবং তার জন্য সকলকে আপনারা যারা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যিনি প্রশ্ন করেছেন সেই মৃণাল স্যার, তাকেও অনেক অনেক ধন্যবাদ। হ্যালো অরিজিৎ, আমি অরুণাভ খাসনবিশ। প্রথমত কংগ্রাচুলেশনস ফর ইউর 100th এপিসোড। 100টা এপিসোড করা আসলে কতটা বড় একটা চ্যালেঞ্জ সেটা আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝতে পারি। সো কংগ্রাচুলেশনস ফর দ্যাট। আর দুটো প্রশ্ন করবো তোমাকে। একটা হলো, অনেকগুলো এপিসোড তুমি করেছো, এই এপিসোডগুলোর মধ্যে থেকে সবচেয়ে ফ্যাসিনেটিং ফ্যাক্ট তোমার কাছে কি লেগেছে, যেটা শুনে তোমার মনে হচ্ছে আচ্ছা এটা তুমি একেবারেই জানতাম না এবং জেনে খুব ফ্যাসিনেটেড হয়েছো? আর সেকেন্ড প্রশ্ন হলো, বাংলা ইউটিউবের ভবিষ্যৎকে তুমি কিভাবে দেখছো? সো থ্যাংক ইউ অরুণাবদা প্রশ্নর জন্য। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা এপিসোড থেকেই কিছু না কিছু শিখতে পারি। তার কারণ হচ্ছে যে বিভিন্ন ফিল্ডের যারা এক্সপার্ট মানুষজন কিংবা দিগ্গজ মানুষজন তারা আসেন, তাই তাদের থেকে অনেক কিছুই শেখার যায়। কিন্তু যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা তুমি যেহেতু করলে, সেহেতু বলি যে মহাকাশ এমন একটা সাবজেক্ট যেটার প্রতি আমার স্পেস নিয়ে নিজস্ব ইন্টারেস্ট খুব বেশি। আমি সেগুলো নিয়ে বই পড়তে বা বিভিন্ন পড়াশোনা করতে ভালোবাসি। যখন দেবীপ্রসাদ দুয়ারি মহাশয় আমাদের এখানে এসেছিলেন, তখন মহাকাশ নিয়ে যখন জানতে পারলাম, এবং ইনফ্যাক্ট আমার সব থেকে মানে আকর্ষণীয় লাগলো যখন জানতে পারলাম যে খুব শীঘ্রই মানব সভ্যতার একটা মানে সম্ভাবনা রয়েছে মঙ্গল কিংবা চাঁদে বসতি গড়ার, এবং আমাদের জীবদ্দশায় সেটা দেখার সম্ভাবনা রয়েছে। এইটা আমার কাছে প্রচণ্ড একটা দারুণ ফ্যাক্ট, মানে তথ্য মনে হয়েছে। আর একটা অদ্ভুত তথ্য লেগেছে যে যখন জানতে পারলাম যে মঙ্গল গ্রহের বাইরের লেয়ারের তলায় বেশ কিছু জীবাণু থাকার সম্ভাবনা আছে, এবং মঙ্গল গ্রহ থেকে বহু পাথর নাকি উল্কারূপে আমাদের পৃথিবীতে এসে পড়ে। এইটা উনি পডকাস্টে বলেছিলেন। এই তথ্যটা আমার সত্যি জানা ছিল না, তো এটা একটা অদ্ভুত তথ্য আমি জানতে পেরেছিলাম। আর বাকি দেখো, প্রত্যেকের থেকেই সেটা মানে 100খানা এপিসোড 100 জনের নাম নেওয়া সম্ভব নয়, কিন্তু প্রত্যেকের থেকেই আমি জানতে পেরেছি অনেক কিছু। এটা প্রথম কথা। দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল বাংলা ইউটিউবের ভবিষ্যৎ, আমার মনে হয় যে বাংলা কেন, যে কোনো ক্ষেত্রেই ফিউচার জেনারেশনের এন্টারটেনমেন্ট টাইম স্পেন্ডিং পুরোটাই এই ডিজিটাল কন্টেন্টের ওপর হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি যে আগে যারা বিগ স্ক্রিন সুপারস্টার বা মেগাস্টার যাদেরকে বলা হতো বা হচ্ছে, তারাও কিন্তু আস্তে আস্তে ওটিটির দিকে এখন চলে আসছে। তো সুতরাং আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশনের একটা ভালো ভবিষ্যৎ রয়েছে, এবং সেই ভবিষ্যতে কে কতটা সুযোগ নিতে পারবে সেটা ডেফিনেটলি যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ওপর ডিপেন্ড করছে। স্পেসিফিক্যালি যদি পডকাস্টের কথা বলা হয়,
তাহলে পডকাস্ট এমন একটা সাবজেক্ট যেটা বিভিন্ন রূপে বিভিন্ন সময় হয়ে এসছে। কখনো আজ থেকে বহু বছর আগে বা এখনও সেটা খবরের কাগজ যখন মাধ্যম ছিল সেই খবরের কাগজে ইন্টারভিউ মারফত বেরিয়েছে, যখন টিভি এসছে তখন টিভি ইন্টারভিউ হিসেবে এসছে, যখন ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়ার যুগ এসছে তখন সেটা একটা স্পেসিফিক টপিকের ওপর কথাবার্তা মারফত উঠে আসছে পডকাস্ট হিসাবে। আমার মনে হয় যে ডেফিনেটলি এই মিডিয়ামে বা এই মাধ্যমে একটা অনেক ভালো বা অনেক ব্রড ফিউচার রয়েছে। এবার ম্যান টু ম্যান বা পার্সন টু পার্সন ডিপেন্ড করছে যে সেই ফিউচারের সুযোগটা ব্যক্তিগতভাবে কে কতটা কাজে লাগাতে পারে। অনেক সময় অনেক নারীদের বলতে শোনা যায় যে নারী জীবন নাকি খুব কঠিন, হয়তো অনেক ক্ষেত্রে এটা সত্যিও, কিন্তু এর বিপরীতে তো একটা প্রশ্ন উঠতে পারে, তাহলে কি পুরুষ হওয়া খুব সহজ? তুমি তো একজন পুরুষ, তাহলে আজকে তোমার থেকে এটা জানতে চাই যে একজন পুরুষের জীবন ঠিক কতটা কঠিন। নন্দিনীদি অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আপনি ভালো আছেন এবং আপনার প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। আপনার যে কর্মক্ষেত্র সেই দিক থেকেই আপনি এই প্রশ্নটা করেছেন। আমার মনে হয় যে খুব সহজ উত্তর, পুরুষ নারী সবার ক্ষেত্রেই সিচুয়েশন ওয়াইজ জীবনটা ডিপেন্ড করে, কিন্তু যদি দেখা যায় যে ভারতীয় আইন যেভাবে ক্রমাগত মহিলাদের দিকে বা মহিলাদের ফেভারে তৈরি করা হচ্ছে, তার ডেফিনেটলি একটা প্রয়োজন আছে। যে প্রয়োজনীয়তার জন্যেই মহিলাদের সমাজে বিভিন্ন এর আগে তারা অত্যাচার ফেস করেছেন এবং অমানবিক ঘটনা ফেস করেছেন, সেটার জন্যই এই আইন। সেই আইনগুলো তৈরিরও বহু যৌক্তিকতা কিংবা লজিক রয়েছে। তবে এই আইনের ফাঁক দিয়ে গলে বহু পুরুষ এই যে মহিলাদের যেটা এম্পাওয়ারমেন্ট করার জন্য বা সেফটি দেওয়ার জন্য, সোশ্যাল কিংবা সামাজিক কিংবা সেফটি দেওয়ার জন্য যে আইনগুলো করা হয়েছিল, সেই সামাজিক সেফটি দেওয়ার আইনগুলোকে হাতিয়ার করে অনেকে বহু পুরুষকে ইচ্ছাকৃতভাবে অনৈতিকভাবে যেটা ফাঁসাচ্ছেন, সেটা মানে খুবই বলা চলে যে খুবই খারাপ। এবং তার জন্য আমাদেরকে অতুল সুভাষের মতো মানুষকেও আত্মহত্যা করতে হয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যদি এরকম সমাজে কিছু হয় বা এরকম কোনো নীতি প্রয়োগের ক্ষেত্রে এরকম কিছু দেখা যায় যে যখন কোনো মানুষ, কোনো নারী কোনো পুরুষের বিরুদ্ধে কোনো অভিযোগ করছে, সেই অভিযোগের ভেরিফিকেশন সিস্টেমটা যদি একটু বেটার করা যায়, অর্থাৎ রিয়েলি সেই পুরুষটি অপরাধী কি অপরাধী নয়, সেই ভেরিফিকেশন প্রসিডিওরটা যদি একটু বেটার করা যায়, তাহলে হয়তো যারা এই আইনের ফাঁক ফোকর দিয়ে যারা সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তারা এই সুযোগটা নিতে পারবেন না। বাকি আমি এখনও মনে করি যে নারীদের প্রতি এই সমাজের বা আমাদের দেশে পুরুষতান্ত্রিক সমাজের অনেক অন্যায় অবিচারী ঘটেছে, সুতরাং এই আইনগুলোর একটা লজিক রয়েছে। আর পুরুষ হিসাবে জীবন কঠিন বলতে আমরা যারা দৈনন্দিন জীবনে চলাফেরা করি, আমাদের তো যে কাঠিন্যগুলো আসে সেগুলো পুরুষ কিংবা নারী হিসাবে আলাদা আলাদা করে আসে না। আমি এই আইনগুলোর কথা এই কারণেই বললাম কি পুরুষ হওয়ার জন্য স্পেসিফিক্যালি এই বিশেষ কিছু মানুষ ক্ষতিগ্রস্ত, তাদের দিক থেকে বিচার করে যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, আমার মনে হয় যে এই আইনের এই ভেরিফিকেশনের রেকটিফিকেশনটা আমাদের জোরদার একটু দাবি তোলা উচিত যারা আইন প্রণয়নকারী আছেন তাদের কাছে। আর বাকি আমার মনে হয় যে আমাদের যা সিচুয়েশান রয়েছে, সমস্যা, আনন্দ, দুঃখ, কষ্ট সবার একই রয়েছে, তবে এগুলো কাটিয়ে আমি তো বেশ ভালোই আছি। আপনিও প্রাণবন্ততার সাথে আমি দেখি যে আপনিও খুব ভালো আছেন। অরিজিৎ, তোমাদের 100তম এপিসোডের জন্য অনেক অভিনন্দন। কোনো সন্দেহ নেই, আমি তোমাদের অলমোস্ট সবগুলো এপিসোড দেখেছি। দুর্দান্ত প্রোডাকশন কোয়ালিটি, দুর্দান্ত প্রোগ্রামগুলো। তোমাদের প্রোগ্রামগুলো দেখে আমার মনে একটা প্রশ্ন যাচ্ছে, কারণ এই আমরা যে প্রোগ্রামগুলো করি সেগুলো তো মানুষকে জানানোর জন্য, জনসচেতনতার জন্য, মানুষ যাতে জানে, বোঝে। আচ্ছা, তোমার কি মনে হয়, তোমার এখানে আমি প্রোগ্রামও করেছি এই বিষয় নিয়ে, দেশ, রাষ্ট্র, রাষ্ট্রপ্রেম, রাষ্ট্রীয় সুরক্ষা, দেশপ্রেম আর দেশপ্রেমিক, তোমার হিসাবে তুমি এত অভিজ্ঞ একজন
সঞ্চালক, এত মানুষ, এত রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন সমাজের অংশের মানুষের তুমি ইন্টারভিউ করো, তোমার কি মনে হয় দেশপ্রেম কি এবং দেশপ্রেমিক কারা? থ্যাংক ইউ স্যার। প্রথম থ্যাংক ইউ হচ্ছে আমার অনুষ্ঠানে আসার জন্য, দ্বিতীয় থ্যাংক ইউ হচ্ছে আজকে প্রশ্ন পাঠানোর জন্য। প্রচণ্ড কঠিন একটা প্রশ্ন করলেন, তার কারণ হচ্ছে এক কথায় বা সহজে এটার উত্তর আমার কাছেও সেই অর্থে নেই। আর আপনাদের মতো মানুষ যারা দেশের জন্য জীবনের প্রায় সব অংশটাই স্যাক্রিফাইস করে এসছেন, আপনাদেরকে কি বা কোন সাহসে বলবো দেশভক্তি কি, সেটাও একটা আমার মানে নিজের কাছে নিজের ভাবার বিষয় আছে। তবে আমার একটা একটা ছোট কথায় আমি যদি আপনাদেরকে উত্তর দিতে চাই, তাহলে প্রথম কথা হচ্ছে যে আমার মনে হয় যে আমরা যে কোনো ফিল্ডে রয়েছি, আমাদের যে কোনো কাজের সময় আমরা যদি একটুখানি এইটুকু মাথায় নিয়ে চলতে পারি যে আমরা যেটুকুই কাজ করছি না কেন, আমরা আজকের যে ওয়ারফেয়ারটা রয়েছে, আজকে অস্ত্রে অস্ত্রে যুদ্ধ হয় না। আজকে যদি দেখেন যে আমেরিকা যখন আমাদেরকে আমাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তখন সে কিন্তু সেনাবাহিনী পাঠাচ্ছে না, সে ইকোনমিক্যালি স্যাংশন লাগাবার চেষ্টা করছে। সুতরাং আমরা যে কোনো কাজ করার আগে আমরা যদি এটা মনে করি যে আমরা এই কাজটার মাধ্যমে আমাদের জিডিপিতে দেশের একটা বিশাল বড় অর্থনীতির মধ্যে অংশ নিচ্ছি, এবং আমি কিভাবে সেই অর্থনীতিতে কন্ট্রিবিউশন রেখে আমার দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে ওই হাজারের মধ্যে থেকে যদি একটা করে ওঠে, তাহলে 140 কোটির দেশে অনেক মানুষ উঠে আসতে পারবে। কারণ ভারতবর্ষের প্রকৃত আজকের ডেটে গোটা পৃথিবীর বুকে যে অবস্থান, সেই অবস্থান প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয় যদি আমাদেরকে এগিয়ে যেতে হয়, কারণ আমরা মনে করি এই যে আমাদের প্রকৃত কম্পিটিশন ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা এবং চায়নার সাথে, এই স্ট্যান্ডার্ডটা যদি আমাদের ম্যাচ করতে হয়, আমাদের ইকোনমিক গ্রোথ দরকার। এবং দেশভক্তির মধ্যে থেকে অনেকে অনেক কিছু বলে, আমি খুব প্র্যাকটিক্যালি বলছি, এই দেশটা, ওই যে কথা ছিল না, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনও রবে, এই দেশটার এই পজিশন যেখানে আমাদের নাম করলে এখনও গোটা পৃথিবী শ্রদ্ধার চোখে তাকায়, তখনও ভবিষ্যতে আরও শ্রদ্ধার চোখে তাকাবে, গোটা পৃথিবী আমাদেরকে অনুকরণ করতে চাইবে। তার জন্য কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট সাকসেস হচ্ছে ইকোনমিক সাকসেস। এবং আমাদের মনে হয় যে আমাদের সবার এটা নিয়ে একবার ভাবা উচিত, অন্তত যাদের ভগবান এই মস্তিষ্কটুকু দিয়েছে। সবার হয়তো ভাবার এই ক্ষমতাটা বা মস্তিষ্কটা নেই, যাদের দিয়েছে তাদের জন্য প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার কাছে মনে হয় যে যখন কেউ থাকবে না ঘরে, তখন যে লোকটার নীরবে নিভৃতে ওই জনগণমন কিংবা বন্দে মাতারামটা শুনে চোখের জলটা পড়ে, কেউ যখন দেখছে না, কেউ যখন থাকছে না, যে ইমোশনটা আসে, সেটাও একটা দেশভক্তি। আর সেই সূত্র ধরেও বলতে পারি যে যেহেতু আমরা রামকৃষ্ণ মিশন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি, ছোটোবেলা থেকে স্বামী বিবেকানন্দের কথাও শুনেছি। স্বামীজি একটা কথা বারবার বলতেন যে দেশপ্রেমের কথা। তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা এইটুকু মাথায় রাখতে পারি যে আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা আমাদের এই জাতি কিংবা দেশের কতটা ভালো করতে পারছি, সেটাও কিন্তু একটা দেশভক্তির উদাহরণ হতে পারে। এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো। আচ্ছা, জিলাম গুপ্তা অরিজিনাল আমার চ্যানেলের নাম। জিলাম গুপ্তা অরিজিনাল বলে যে চ্যানেলটা আছে, ওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে সবাই দেখো অলরেডি করে দিয়েছে। আমার ইউটিউবটা চাই তো। ইউটিউবে করবেন, ফেসবুকে চাই না, তার মানে এমনি এত আছে, ঠিক আছে না, আমি স্যাটিসফাইড। ফেসবুকে যা আছে ভগবান আমায় অনেক দিয়েছে। তবে এটুকু আমি বলে শেষ করব, ভগবান যখন দেন কারুর সাধ্য নেই, ভগবান যখন আশীর্বাদ করেন কারুর সাধ্য নেই সেটা আটকানোর। এবং আমি মোর দ্যান শিওর ভগবানের আশীর্বাদ তোমার ওপর সবসময় আছে। সেই জন্য তুমি যে ক্ষেত্রেই যাচ্ছ কাজ করতে, সেখানে সাকসেস পাচ্ছ, এবং আমি বিশ্বাস করি আগামী দিনেও পাবে। তো আজকে অরিজিতেরই শোতে অরিজিৎকেই গেস্ট হিসেবে পেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আমি পুরো ব্যাপারটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব এনজয় করেছি। আর অরিজিতের সঙ্গে আমার পার্সোনাল সম্পর্ক তো আছেই, বিকজ আমরা একই শহর, একই পাড়া বলতে গেলে শেয়ার করি, একই জায়গায় থাকি। আমার বন্ধু অরিজিৎ, ভাই অরিজিৎ। আর একটা কথা, অরিজিতের পডকাস্ট থেকে কিন্তু সত্যি
অনেক কিছুই জানা যায়, যেগুলো হয়তো না জানলেও আমাদের চলতো বটে, কিন্তু জেনে আমরা উপকৃত হয়েছি। আপনারা দেখতে থাকুন পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তী। আগামী দিনে আসছে অনেক এক্সাইটিং এপিসোডস, সঙ্গে থাকুন। ধন্যবাদ।